অনার রিটার্ন সাবমিশনের জন্য কি লায়েবল না। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে যে আপনার পারসন ডিম টু বি এন এসএসি অর এসএসি ইন ডিফল্ট। যদি কেউ মানে হচ্ছে এসএসি ইন ডিফল্ট হয়, মানে তার যেটা ট্যাক্স পে করার কথা ট্যাক্স পে করে না, বা আদার যদি নন কমপ্লাইন্স করে, সেক্ষেত্রে তার সেও কি হবে, আপনার এসএসি হিসেবে ট্রিট হবে। এরপরে বলছে পারসন এগেনস্ট হোম এনি প্রসিডিং আন্ডার দ্য অ্যাক্ট হ্যাভ বিন টেকেন, মানে ইনকাম ট্যাক্সের আন্ডারে যদি কোনো ব্যক্তির কি করা হয়, আপনার কোনো অ্যাকশন নেওয়া হয়, সেও আপনার কি হবে, এসইসি হিসেবে ট্রিট হবে। এবার এই কি বলে আপনার এই নতুন আপনার কি বলে এনবিআর চেয়ারম্যান আসার পরে আপনার হচ্ছে তারা এখন অনেক ডেসপারেট, মানে ট্যাক্স নেটটা অনেক বাড়াইতে চাচ্ছে, এবং ডোর টু ডোর তারা হচ্ছে যাবে যে কারা রিটার্ন সাবমিট করে না। ঠিক আছে। সো যাদের এই টিন আছে তাদের কি করবে এখন। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম, মানে হচ্ছে তারা খুবই ডেসপারেট এখন ট্যাক্স নেট বাড়ানোর জন্য, ট্যাক্স কালেক্ট করার জন্য। সো ইন ফিউচার বা আপনার সামনের দিনগুলো আমার মনে হচ্ছে যে এরা হচ্ছে আরো আপনার কি খুব বেশি অ্যাগ্রেসিভ হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপরে অ্যাসেসমেন্ট ইয়ারের একটা ডেফিনেশন দিয়ে আছে, এটা আমরা সবাই জানি। অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে আপনার ইনকাম ইয়ারের পরবর্তী যে আমাদের বছরটা থাকে সেটি। যে অ্যাসেসমেন্ট ইয়ার মিনস দ্য পিরিয়ড অফ 12 মান্থস commencing on the first day of July every year and includes any such period which deem or under the provision of this act to be assessment year in respect of any income for any period। মোদ্দা কথা হচ্ছে আপনার আমাদের ইনকাম ইয়ারের পরবর্তী যে বছরটা থাকে সেটি হচ্ছে আমাদের কি হয়, আপনার অ্যাসেসমেন্ট ইয়ার হিসেবে কনসিডার করা হয়। এরপরে বিজনেসের একটা ডেফিনেশন দিয়ে আছে। বিজনেসের ডেফিনেশনটা হচ্ছে এনি ট্রেড কমার্স অর গুড ম্যানুফ্যাকচারার, এনি ট্রেড কমার্স অর প্রোডাকশন অফ গুডস রিলেটেড রিস্ক আন্ডারটেকেন অর এনডেভার, এক্সচেঞ্জ অফ গুডস, এনি প্রফেশন অর অকুপেশন, এর মধ্যে বিজনেস পড়ে। এখানে এত আহামরি কিছু নাই। এরপরে আমরা আসি আপনার ক্যাপিটাল অ্যাসেট। ক্যাপিটাল অ্যাসেট বলতে আমরা কি বুঝি? ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশনটা আমাদের লাগে কেন লাগে? ওই যে আমাদের ক্যাপিটাল গেইন যখন আমরা ক্যালকুলেট করি, ওই গেইনটাকে ক্যালকুলেট করতে গেলে আমাদের আগে জানতে হবে আমাদের ক্যাপিটাল অ্যাসেট কোনটা। রাইট? আমরা ক্যাপিটাল অ্যাসেটটা জানলে আমরা কি করতে পারবো, ক্যাপিটাল গেইনটা আমরা কি করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো। যদিও এটা আমার মনে হয় আপনারা সবাই জানেন, তারপর আমরা একটু দেখি আহ ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝায়। ক্যাপিটাল অ্যাসেট বলতে বোঝায়, দেখেন, প্রপার্টি অফ এনি কাইন্ড হেল্ড বাই এন এসইসি। মানে হচ্ছে ওই যে একজন এসইসি, আমরা উপরেই দেখে আসলাম তারা হচ্ছে এসইসি। তো যখন এই একজন এসইসি কি করে, কোনো প্রপার্টি হেল্ড করে, তখন এটা কি হয়, ক্যাপিটাল অ্যাসেট হয়। এনি বিজনেস অর আন্ডারটেকিং এন্টায়ারলি অর ইউনিট ওয়াইজ, মানে আপনার ইউনিট ওয়াইজ যদি আপনি কোনো বিজনেস আপনি ওন করেন, বা আপনি টোটাল বিজনেস ওন করেন, সেটা আপনার ক্যাপিটাল অ্যাসেট। এনি শেয়ার অর স্টক, সেটা আপনার কি ক্যাপিটাল অ্যাসেট। তবে এখানে কিছু এক্সেপশন দেওয়া আছে। কি এক্সেপশন দেওয়া আছে দেখি আমরা একটু, যে কোনগুলা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট হবে না। এনি স্টক ইন ট্রেড, এনি স্টক ইন ট্রেড, কনজিউমেবল স্টোরস, র অর র ম্যাটেরিয়ালস হেল্ড ফর দ্য পারপাস অফ হিজ বিজনেস। সো এই জিনিসগুলো আমার কি হবে না, ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, পার্সোনাল ইফেক্ট, দ্যাট ইজ টু সে মুভেবল প্রপার্টি ইনক্লুডিং ওয়ারিং অ্যাপারেল, jewelry, furniture, fixture, equipment, and vehicle, which are held exclusively for personal use, যেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি পার্সোনাল ইউজের জন্য আপনি ব্যবহার করেন। এই টাইপের জন্য যদি কোনোই থাকে, এবং বলছে কি নট ফর ইউজ ফর দ্য পারপাস অফ বিজনেস অর প্রফেশন, মানে আপনি যদি বিজনেস প্রফেশনের জন্য ইউজ না করেন, আপনার ব্যক্তিগত কাজে ইউজ করেন, সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে কি আপনার ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ট্রিট হবে না। সো এই হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনিশন। এরপরে আমাদের বলা আছে চ্যারিটেবল পারপাস। চ্যারিটেবল পারপাসটাও তো আপনারা ভালো করে জানেন। সো এইখানে আমাদের চ্যারিটেবল পারপাসটা এত মানে না দেখলেও প্রবলেম নাই। কোম্পানি ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, আমরা কোম্পানিতে চলে আসি, এটা আমাদের লাগে। দেখেন, কোম্পানি মিনস এ কোম্পানি অ্যাজ ডিফাইন্ড ইন দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994। আমরা জানি আমাদের বাংলাদেশের কোম্পানি গুলো অপারেট হয় 1994 সালের কোম্পানি অ্যাক্টের আন্ডারে, রাইট? সো ওই 1994 সালের কোম্পানি অ্যাক্টের যে ডেফিনেশন দেয়া আছে কোম্পানির, এই ডেফিনেশনে যারা পড়বে তারা কোম্পানি হিসেবে ট্রিট হবে। অ্যান্ড ইনক্লুডস, এবং এর মধ্যে আরো ইনক্লুড হবে, মানে ট্যাক্স অথরিটি সবসময় হচ্ছে আপনার মানে কনফিডেন্স লেভেলটা খুব কম। ঠিক আছে, এজন্য তারা কি করে সবসময় অ্যান্ড ইনক্লুডস, মানে আরো অনেক কিছু ইনক্লুড করে রাখে, এনি আদার যা আছে সব। ঠিক আছে, যে তাদের কনফিডেন্স লেভেলটা খুবই কম, যে ভাই জেনে যাই কিছু বলা থাকুক, আমি যেটা বললাম এটাই হবে। ঠিক আছে, এর জন্য তারা কি করে, শুধু ইনক্লুড করে, কোনো কিছু আর এক্সক্লুড করে না। ঠিক আছে, তো দেখি আমরা
কোম্পানিজ অ্যাক্টের ডেফিনেশনের বাইরে আরো কি কি কোম্পানি হিসেবে ট্রিট হয়? নাম্বার 1, লিয়াজন অফিস বা রিপ্রেজেন্টেটিভ অফিস অর ব্রাঞ্চ অফিস অফ এ ফরেন এস্টাবলিশমেন্ট। মানে একটা ফরেন কোম্পানির বাংলাদেশে যদি কি থাকে, লিয়াজন অফিস থাকে বা রিপ্রেজেন্টেটিভ অফিস থাকে বা ব্রাঞ্চ অফিস থাকে, এরাও আপনার কি হবে, কোম্পানি হিসেবে ট্রিট হবে। লিয়াজন অফিস কি করে? লিয়াজন অফিসের বাংলাদেশে কোনো কি থাকে না, প্রফিট জেনারেট করতে পারে না, তারা জাস্ট কি করে, লিয়াজও করে, রাইট? মানে হচ্ছে তার প্যারেন্ট কোম্পানির ধরে অর্ডার রিসিভ করলো, অর্ডার রিসিভ করে চেক টেক করে বাইরে পাঠাই দিল, বাট এরা কি করে না, এখানে কোনো প্রফিট জেনারেট করে, এরা বাংলাদেশের লিয়াজন অফিস। তারপর হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফিস, সেম, এদের কনসেপ্টটাও লিয়াজন অফিসের মতোই, অর ব্রাঞ্চ অফিস। তবে ব্রাঞ্চ অফিস আবার পার্থক্য হচ্ছে, ব্রাঞ্চ অফিস কি করে, তারা বাংলাদেশে প্রফিট জেনারেট করতে পারে। যেমন ওই যে আমি বললাম যে আপনার বাংলাদেশে ফরেন ব্যাংক বা আপনি যে আরলা ফোর্স, এরা হচ্ছে কি আপনার ব্রাঞ্চ অফিস। তো এরা ব্রাঞ্চ অফিস হলেও বাংলাদেশে তারা কি করতে পারে, আপনার প্রফিট জেনারেট করতে পারে। তো এরাও হচ্ছে আপনার কোম্পানির মধ্যে ইনক্লুডেড। তারপরে বলছে এনি পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট অফ এনি ফরেন এন্টিটি অর পার্সন। মানে কোনো ফরেন এন্টিটি অথবা কোনো ফরেন পার্সনের যদি কোনো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট বাংলাদেশে থাকে, পার্মানেন্ট এস্টাবলিশমেন্টের আবার আমাদের একটা ডেফিনেশন দিয়েছে, ওটা আমরা দেখবো। পার্মানেন্ট এস্টাবলিশমেন্টের মধ্যে আপনার যে এনি অফিস পড়ে, হ্যাঁ, ফ্যাক্টরি পড়ে, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার পার্মানেন্ট এস্টাবলিশমেন্টের মধ্যে পড়ে। তো কোনো ফরেন এন্টিটি বা পার্সনের যদি কোনো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট বাংলাদেশে থাকে, সেটা আপনার কি হবে, কোম্পানির মধ্যে ইনক্লুডেড থাকবে। এরপরে বলছে an association or body registered under or by the laws of any country outside Bangladesh। মানে এটা হচ্ছে কি আপনার বাইরের কোনো কান্ট্রি কোনো অ্যাসোসিয়েশন অর বডি, সেটাও যদি বাংলাদেশে কি করে অপারেট করে, সেটাও কোম্পানি হিসেবে কি হবে, ট্রিট হবে। ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল, এটা আপনারা জানেন। তারপর হচ্ছে any ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং, কমার্শিয়াল অর্গানাইজেশন, ফাউন্ডেশন, সোসাইটি, কোঅপারেশন সোসাইটি or any educational institution, এরাও আপনার কি হবে, কোম্পানি হিসেবে ট্রিট হবে। এরপরে বলছে এনি অর্গানাইজেশন রেজিস্টার্ড উইথ এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো আর মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, এটাও বলবে। এনি ফার্ম, অ্যাসোসিয়েশন অফ পার্সন, জয়েন্ট ভেঞ্চার, অল বাই হোয়াট এভার নেম, এটাও আপনার কি হবে, আপনার এরা যদি কি হয়, আবার এখানে আবার একটা কন্ডিশন আছে, এরা যদি আবার ইনকাম কোম্পানি অ্যাক্ট 1994 এর আন্ডারে যদি ফর্ম করে, তাহলে হচ্ছে কি আপনার এরা বাংলাদেশে কি হবে, কোম্পানি হিসেবে ট্রিট হবে। স্ট্যাটুটরি গভর্নমেন্ট অথরিটি, লোকাল অথরিটি, অটোনমাস বডি। স্ট্যাটুটরি গভর্নমেন্ট অথরিটি খাতে যে ধরেন যে বিটিআরসি আছে, তারপরে পোর্ট অথরিটি আছে, বিআরটি আছে। তারপর লোকাল অথরিটি বলতে আপনার বোঝা হচ্ছে যে উপজেলা বলেন, ঠিক আছে, বা সিটি কর্পোরেশন বলেন। তারপরে অটোনমাস বডি গুলা কারা, অটোনমাস বডি গুলো হচ্ছে আপনার এই যে ধরেন যে যে বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে, তারপরে ধরেন যে পাবলিক ইউনিভার্সিটি গুলা, এগুলো আপনার কি হবে, এই কোম্পানির আন্ডারে ট্রিট হবে। তারপরে বলছে এনি এন্টিটি এস্টাবলিশড অর কনস্টিটিউটেড বাই অর আন্ডার এনি ল ফর দ্য টাইম বিং ইন ফোর্স। মানে হচ্ছে আপনার কনস্টিটিউশনাল কোনো রেগুলেশনের আন্ডারে যদি কোনো বডি আপনার কি হয়, ফর্ম করে, সেটাও কোম্পানির আন্ডারে পড়বে। এরপরে বলছে অল আদার, অল এন্টিটিস আদার দেন ইন্ডিভিজুয়াল পার্সন, ফার্মস, অ্যাসোসিয়েশন অফ পার্সন, ট্রাস্ট, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি অ্যান্ড ফান্ড। মানে এর বাইরে অন্য যত এন্টিটি আছে, সবই আপনার কি হবে, কোম্পানি হিসেবে ট্রিট হবে। তাহলে এই কোম্পানির ডেফিনেশনটা আমরা মনে রাখবো। কেন মনে রাখবো, আমাদের অনেক সময় আপনার কি হয়, দেখা যায় আপনার এই বড় কোনো ম্যাথ দিছে, সেই ম্যাথে আপনার যখন আমরা ফাইনাল ধরেন সব ক্যালকুলেট করলাম, ট্যাক্সটা অ্যাপ্লাই করব কোন রেটে বা ট্যাক্সটা ক্যালকুলেট করব কোন মেথডে, এটার জন্য আমাদের কি করতে হয়, স্ট্যাটাসটা জানতে হয়। সো স্ট্যাটাস জানতে গেলে আমার কি করতে হবে, এই ডেফিনেশনটা জানতে হবে যে অ্যাকচুয়ালি সে কি কোম্পানি হবে কি হবে না। তো আমরা এই ডেফিনেশনটা ভালোভাবে মনে রাখবো। আচ্ছা, এরপরে উম আচ্ছা, আরেকটা কথা বলা আছে, any such foreign association or body not incorporated by or under any act which may be declared as a company by the board by general or special order for the purpose of this act। মানে ধরেন কোন বডি বা এন্টিটি, ফরেন অ্যাসোসিয়েশনের বডি বলেন বা ফরেন অ্যাসোসিয়েশনের কোনো এন্টিটি বলেন, এরা ধরেন কোনো অ্যাক্টের আন্ডারে ফর্ম করে নেয়, বাট এনবিআর তখন কি করতে পারে, তাদের জন্য একটা স্পেশাল অর্ডার দিয়ে বা একটা জেনারেল অর্ডার দিয়ে বলতে পারে, হ্যাঁ তুমি কোম্পানি, তোমার অ্যাসেসমেন্ট কোম্পানি হিসেবে ট্রিট হবে। তো এইটাও আপনার কি হবে, কোম্পানির মধ্যে ইনক্লুডেড হবে। তো এই হচ্ছে আমাদের কোম্পানির ডেফিনেশন। এরপরে যে ডেফিনেশন, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, এটা আহামরি কিছু না, এরা ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস আমরা জানি, ওই ট্যাক্সের যে আমরা এটা দেখবো আপনার ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনটা যখন দেখবো, ওইখানে আমরা একটু দেখে নিব। তবে এই ডিসিটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আপনার কি বলে
ফাংশনটা প্লে করে আর রোলটা প্লে করে কেন। এবং আপনাদের একটু বলি, সেটা হচ্ছে আপনারাও চেষ্টা করবেন যে আপনাদের কোম্পানি যদি অ্যাসেসমেন্ট থাকে সেটা এই ডিসিটি লেভেলে শেষ করার জন্য। হ্যাঁ, আপনার জন্য হয়তো বা অ্যাপিল আছে, ট্রাইব্যুনাল আছে, সবই আছে, এডিআর আছে, মানে অনেক অনেক হায়ার অথরিটি আছে, হাইকোর্টও আছে আপনার জন্য। বাট এই ডিসিটি লেভেলের অ্যাসেসমেন্টটা শেষ করা বা এইখান থেকে আপনার ক্লিন অ্যাসেসমেন্ট বের করা, এটা হচ্ছে সবচেয়ে ওয়াইজ হচ্ছে আপনার জন্য কাজ হবে। কারণ যত হায়ার অথরিটির কাছে যাবেন আপনি, আপনার ততই ঝামেলা বাড়বে, এবং তারা হচ্ছে কি আরো মোর কনজারভেটিভ। এর জন্য যখন একটা কোম্পানি অ্যাসেসমেন্ট হয়, আমি মনে মনে করি এখানে আপনারা যারা আছেন তারা বিভিন্ন কোম্পানিতেই আছেন বা আপনার ফার্মে কাজ করেন, তো আপনারা আপনার কোম্পানি অ্যাসেসমেন্টের সাথে যদি এঙ্গেজ থাকেন তাহলে অবশ্যই আপনাদের জন্য একটা সাজেশন থাকবে। এই ডেপুটি কমিশনার অফ ট্যাক্স এর আন্ডারে যখন অ্যাসেসমেন্টটা হবে, এই স্টেজ থেকে আপনারা কি করবেন, যত ডকুমেন্টস আছে প্রোভাইড করে আপনারা কি করবেন, অ্যাসেসমেন্টটা কমপ্লিট করার চেষ্টা করবেন। কারণ আপার স্টেজে যখনই যাবে তখনই কি হবে, আপনার এই অ্যাসেসমেন্টটা লিঙ্গার হবে বা আপনার এই ফাইলটা পেন্ডিং থাকবে, এবং তাদের ফ্র্যাঙ্কলি বলতে এক্সপেকটেশনটা বেশি থাকবে, এবং ওইখান থেকে আপনার বেনিফিট বের করে আনাটা আপনার জন্য টাফ হবে। এর জন্যই বললাম যে আপনার এই ডিসিটি লেভেলটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট লেভেল ফর এনইএস, যে এদের রিলেশনশিপের উপর বেস করে বা এদের সাথে আপনি কিভাবে ডিল করবেন এটার উপরে বেস করে হচ্ছে আপনার কোম্পানির মানে ট্যাক্স কতটুকু বাড়বে কতটুকু কমবে। ঠিক আছে, আচ্ছা বাই দ্য ওয়ে এটা হচ্ছে আপনার কি বলে প্র্যাকটিক্যাল কথা। এরপরে আসে হচ্ছে আমরা ডিভিডেন্ডের ডেফিনিশনে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনিশন। আর ডিভিডেন্ড আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, এগুলোতে ছোট ছোট টেকনিক্যাল ম্যাথও থাকে। সো আমরা একটু দেখি ডিভিডেন্ড বলতে কাকে বুঝি আমরা। হ্যাঁ, সো এখানে বলছে দেখেন, এনি ডিস্ট্রিবিউশন বাই এ কোম্পানি of accumulated profit, whether capitalized or not, if such distribution entails the relief by the company to its shareholder। মোট কথা হচ্ছে আপনার শেয়ার হোল্ডারদের কি করে, আপনার যখন কোনো কি করে প্রফিটের কোনো পার্ট কি করে ডিস্ট্রিবিউট করে, সেটা হচ্ছে কি আপনার ডিভিডেন্ড হিসেবে ট্রিট হয়। তারপরে বলছে এনি ডিস্ট্রিবিউশন বাই এ কোম্পানি টু দ্য এক্সটেন্ট টু হুইচ কোম্পানি পজেস অ্যাকুমুলেটেড প্রফিট whether capitalized or not to its shareholder of debenture, debenture stock or deposit certificate in any form, whether with or without interest। ইন্টারেস্ট সহ ইন্টারেস্ট ছাড়া দিলে সেটাও আপনার কি হবে, ডিভিডেন্ড হবে। এরপরে বলছে any distribution made to shareholder of a company on its liquidation to the extent to which the distribution is attributable to the accumulated profit of the company immediately before its liquidation। মানে ধরেন একটা কোম্পানি লিকুইডেশনে যাচ্ছে, তো এই লিকুইডেশনে যাওয়ার আগে এর শেয়ার হোল্ডাররা ওই বছরে যতটুকু ডিভিডেন্ড বা অ্যাকুমুলেটেড প্রফিটের ডিভিডেন্ডের জন্য এন্টাইটেল ছিল, অতটুকু ডিভিডেন্ড বা অতটুকু প্রফিট যখন ডিস্ট্রিবিউট করা হবে সেটা আপনার কি হবে, ডিভিডেন্ড হিসেবে ট্রিট হবে। এরপরে বলছে any distribution by a company to its shareholder on the reduction of its capital to the extension to which the company possesses accumulated profit। মানে তার যতটুকু অ্যাকুমুলেটেড প্রফিট আছে এতটুকু অ্যাকুমুলেটেড প্রফিটের সাথে লিঙ্ক করে বা ট্যাগ করে যদি কোনো শেয়ার হোল্ডারকে কোনো ক্যাপিটাল রিডাকশনের ফ্যাসিলিটি দেয় এবং সে অনুযায়ী কোনো ক্যাপিটাল রিডাকশনের ডিস্ট্রিবিউশন হয়, সেটাও আপনার কি হবে, ডিভিডেন্ড হিসেবে ট্রিট হবে। এরপরে বলছি এনি প্রফিট লিমিটেড আউটসাইড বাংলাদেশ বাই এ কোম্পানি নট ইনকর্পোরেটেড ইন বাংলাদেশ আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994। ওই যে উপরে একটু আগে আমরা কোম্পানির ডেফিনিশন দেখে আসলাম না, যে অনেক কোম্পানি আছে যারা হচ্ছে আপনার বাইরে তাদের প্যারেন্ট কোম্পানি বাংলাদেশে ইনকর্পোরেটেড না, কিন্তু বাংলাদেশে তারা কি করে অপারেট করে, মানে ওই যে ব্রাঞ্চ অফিস, যেটা আপনার সোজা বাংলায় ব্রাঞ্চ অফিস বলতে পারেন, বা কিছু জয়েন্ট ভেঞ্চারও আছে। হ্যাঁ, যে যাদের প্যারেন্ট কোম্পানি বাইরে ইনকর্পোরেটেড কিন্তু বাংলাদেশে তারা কি করে ব্রাঞ্চ অফিস হিসেবে অপারেট করে। এই টাইপের কোম্পানি যখন প্রফিট লিমিট করে, দেখেন এদের তো আর নাই শেয়ার হোল্ডার নাই, এটা তো বাংলাদেশে ব্রাঞ্চ অফিস, ব্রাঞ্চ অফিসের তো কি থাকে না, এটা তো লিমিটেড কোম্পানি হয় না, রাইট। আমরা বাংলাদেশে যেটা ইনকর্পোরেট করে বা আপনার 1994 এর আন্ডারে যারা কি করে আপনার কোম্পানি ফর্ম করে, তারা হচ্ছে কি ইনকর্পোরেটেড, তারা হচ্ছে কি আপনার লিমিটেড কোম্পানি। তো লিমিটেড কোম্পানি কি করে, তার শেয়ার হোল্ডারদের মধ্যে কি করে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করে, রাইট। বাট যেটা ব্রাঞ্চ অফিস, ব্রাঞ্চ অফিস তো লিমিটেড কোম্পানি না, ও তো বাংলাদেশে অপারেট করে কি হিসেবে, বা ব্রাঞ্চ অফিস হিসেবে। তো ব্রাঞ্চ অফিসে যদি লিমিটেড কোম্পানি না হয় তার মানে এর কি নাই, শেয়ার হোল্ডার নাই। শেয়ার হোল্ডার না হলে কি হয় না, এর ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট হয় না, কিন্তু তার তো একটা প্রফিট থাকে, রাইট। সাপোজ ধরেন যে আরলা ফুডস বাংলাদেশ, আরলা ফুডস বাংলাদেশ এই বছর ধরেন 200 কোটি টাকা প্রফিট করবে, সে বাংলাদেশের ব্রাঞ্চ অফিস। তো তার এই যে প্রফিটটা,
এখন তার তো শেয়ার হোল্ডার নাই, কিন্তু তার কি আছে, প্যারেন্ট কোম্পানি আছে। তাহলে তার প্যারেন্ট কোম্পানিকে সে কি করবে, এই প্রফিটটা রিপেট্রিয়েট করবে না, রাইট? তো বাংলাদেশ থেকে 200 কোটি টাকা প্রফিট যখন রিপেট্রিয়েট করবে, তখন এই 200 কোটি টাকা প্রফিট কি হবে, আপনার এই ব্রাঞ্চ কোম্পানির যে 200 কোটি টাকা প্রফিট, এটা ডিভিডেন্ড হিসেবে ট্রিট হবে অ্যাজ পার ডেফিনিশন। ওকে, তার মানে বাংলাদেশের কোম্পানি যেগুলো ইনকর্পোরেট করে, তারা যখন শেয়ার হোল্ডারদের প্রফিট ডিস্ট্রিবিউট করে, সেটাও ডিভিডেন্ড। আবার ফরেন কোম্পানি যারা লিমিটেড কোম্পানি না কিন্তু ব্রাঞ্চ অফিস, তাদের প্রফিটটা যখন তাদের প্যারেন্ট কোম্পানিকে পাঠাবে, তখন সেই প্রফিটটাও কি হবে, ডিভিডেন্ড হিসেবে ডিস্ট্রিবিউট হবে বা ডিভিডেন্ড হিসেবে ট্রিট হবে। এবং ইনকাম ট্যাক্স অ্যাক্টের আমাদের সেকশন 119-এ বলা আছে ডিভিডেন্ডের উপর ট্যাক্সের রেট কত হবে, কোম্পানির জন্য 20% হবে, এবং এই ডিভিডেন্ড পাঠানোর সময় তখন কি করতে হবে, 20% ট্যাক্স ডিডাক্ট করে দিতে হবে। যদিও ডাবল ট্যাক্স ট্রিটির ডিভিডেন্ডের ডেফিনেশন অনুযায়ী আপনার এই ব্রাঞ্চ প্রফিট ডিভিডেন্ড হিসেবে ট্রিট হয় না, ওইখানে এই ব্রাঞ্চ প্রফিটটা আলাদা ব্রাঞ্চ প্রফিট হিসেবে সেপারেট হিসেবে ট্রিট হয়, মানে সেপারেট ক্লজ হিসেবে ট্রিট হয়। আপনারা যদি বাংলাদেশ ইউএস এর ট্যাক্স ট্রিটি দেখেন, ওইখানে দেখবেন ব্রাঞ্চ প্রফিটের জন্য সেপারেট একটা ক্লজ দেওয়া আছে। তার মানে ইনকাম ট্যাক্সের ডেফিনেশন অনুযায়ী ব্রাঞ্চ প্রফিট ডেফিনেশন ডিভিডেন্ড, বাট ডাবল ট্যাক্স ট্রিটি অনুযায়ী আপনার ব্রাঞ্চ প্রফিটটা কি হয় না, ডিভিডেন্ড হিসেবে ট্রিট হয় না তখন। হ্যাঁ, তখন ওটা কি করা হয়, ব্রাঞ্চ প্রফিট হিসেবেই সেপারেটলি কি করা হয়, ট্রিট করা হয়। বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা গেল হচ্ছে ব্রাঞ্চ প্রফিটের। এরপরে বলছে এনি ডিস্ট্রিবিউশন অফ প্রফিট অফ এ মিউচুয়াল ফান্ড অর এন অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট। এরা যখন কোনো প্রফিট ডিস্ট্রিবিউট করে, সেটাও আপনার কি হবে, ডিভিডেন্ড হিসেবে ট্রিট হবে। আচ্ছা, এরপরে বলছে যে এনি পেমেন্ট বাই এ কোম্পানি অফ এনি সাম whether as representing a part of the asset of the company or otherwise by way of advance or loan to a shareholder, or any payment by any such company on behalf or for the individual benefit of such any shareholder to the extent to which the company in either case possess accumulated profit। তার মানে accumulated প্রফিটের অনুপাত অনুযায়ী সে যদি কি করে, তার শেয়ার হোল্ডারদের কোনো কি দেয়, অ্যাডভান্স দেয় বা লোন দেয়, সেটাও আপনার কি হবে, মানে অ্যাকুমুলেটেড প্রফিটটা সে যদি ডিভিডেন্ড আকারে ডিস্ট্রিবিউট না করে, সে যদি লোন বা আপনার অ্যাডভান্স হিসেবেও দেয় তার শেয়ার হোল্ডারদের, সেটাও আপনার কি হবে, ডিভিডেন্ড হিসেবে কি হবে, আপনার ট্রিট হবে। মোট কথা হচ্ছে তার প্রফিট যখন তার শেয়ার হোল্ডারদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে, যে নামই হোক, সেটা আপনার কি হবে, ডিভিডেন্ড হিসেবে ট্রিট হবে। তবে এখানে আমাদের কয়েকটা আবার এক্সেপশন দেওয়া আছে। কি কি এক্সেপশন দেওয়া আছে আমরা একটু দেখি। প্রথমে বলছে যে আপনার এই ডিস্ট্রিবিউশন মেড ইন অ্যাকর্ডেন্স উইথ সাব ক্লজ 3 অর সাব ক্লজ ডি। আমাদের সাব ক্লজ সি আর ডি কি ছিল? সি তে ছিল হচ্ছে আপনার ওই আপনার শেয়ার হোল্ডারদের লিকুইডেশনের ইস্যুটা, আর ডি তে ছিল হচ্ছে আপনার কি বলে আপনার ওই ক্যাপিটাল রিডাকশন। আচ্ছা, তো এখানে আমাদের বলছে যে এনি ডিস্ট্রিবিউশন মেড ইন অ্যাকর্ডেন্স উইথ সাব ক্লজ সি এন্ড সাব ক্লজ ডি ইন রেসপেক্ট অফ এনি শেয়ার ইনক্লুডিং প্রেফারেন্স শেয়ার for full cash consideration or redemption of debenture or debenture stock where the shareholder of the debenture is not entitled in the event of liquidation to participate in the surplus asset। এটা হচ্ছে আমি একটু বলি আপনাদের। শেয়ার হোল্ডারের মধ্যে আপনার কিছু থাকে ইকুইটি হোল্ডার, রাইট? ইকুইটি হোল্ডাররা ডিরেক্টলি কি করে, আপনার ডিভিডেন্ডে পার্টিসিপেট করে, প্রফিটে পার্টিসিপেট করতে পারে, এন্টাইটেল হয়। কিছু আপনার কোম্পানির মানে কোম্পানির কিছু স্টেক হোল্ডারের মধ্যে, এক্সটার্নাল স্টেক হোল্ডারের মধ্যে আরো থাকে কে, আপনার ডেপ্ট হোল্ডার থাকে, যারা হচ্ছে আপনার কি হয়, কোম্পানির লেন্ডার হিসেবে ট্রিট হয়। এর বাইরে কিছু স্টেক হোল্ডার আছে, যেমন আপনার হচ্ছে প্রেফারেন্স শেয়ার হোল্ডার বা আপনার ডিবেঞ্চার শেয়ার হোল্ডার। তো এই এই নেচারের ইনস্ট্রুমেন্ট গুলো হচ্ছে কি আপনার, আপনারা জানেন এগুলো হচ্ছে হাইব্রিড। এগুলো হচ্ছে আপনার কি হাইব্রিড। এগুলো হচ্ছে কিছু অপশন থাকে যেটা হচ্ছে আপনার কি হয়, আপনার ইন্টারেস্ট বের করে, যেগুলো হচ্ছে আপনার কি হয়, ডেপ্টে কনভার্ট করা যায়। সো এখানে ওইটাই বলছে যে যেগুলো হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ডেপ্টে কনভার্ট হয়, বা যেই পোর্শনটুকু আপনার কি হয় ডেপ্টে কনভার্ট করা যায়, সেগুলোর জন্য আপনার যখন কি হবে, কোনো ইনটাইটেল হবে, সেটা কি হবে না, ডিভিডেন্ড হিসেবে কনসিডার হবে না, সেটা তখন কি হবে, আপনার ইন্টারেস্ট হিসেবে কনসিডার হবে। ডিবেঞ্চারের ইন্টারেস্ট অথবা প্রেফারেন্স শেয়ারের ইন্টারেস্ট হিসেবে কনসিডার করা হবে, তখন ওটা কি হবে না, ডিভিডেন্ড হিসেবে কনসিডার হবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু বলছে এনি অ্যাডভান্স অর লোন, সরি,
any advance or loan made to a shareholder in the ordinary course of business. আমরা উপরে দেখছিলাম যে আপনার প্রফিটের অ্যাকুমুলেটেড প্রফিটের সারপ্লাস থেকে যদি কোনো শেয়ার হোল্ডারকে অ্যাডভান্স দেয় বা লোন দেয় সেটা ডিভিডেন্ড হবে। কিন্তু কোনো শেয়ার হোল্ডারকে বা আপনার অর্ডিনারি ইকুইটি হোল্ডারকে যদি কি করে নর্মাল কোর্স অফ বিজনেস এর মতো আপনার কি করে লোন দেয় সেটা কি হবে না, ডিভিডেন্ড হিসেবে ট্রিট হবে না। ওকে, আমার যদি অ্যাকুমুলেটেড প্রফিট থেকে দেই এবং সেটা যদি আমার কি হয় আপনার শেয়ার হোল্ডারদের দেই তাহলে সেটা কি হবে আপনার সেই অ্যাডভান্সটা ডিভিডেন্ড হিসেবে ট্রিট হবে। কিন্তু আমি আমার রেগুলার বিজনেস এর মতো যদি আমি আমার কোনো শেয়ার হোল্ডারকে লোন দিই তখন ওটা ফ্রেশ লোন হিসেবে ট্রিট হবে, ওইটা তখন কি হবে না, কোনো ডিভিডেন্ড হিসেবে ট্রিট হবে। এরপরে বলছে এনি ডিভিডেন্ড পেড বাই কোম্পানি which is set up by company against the whole or any part of any sum previously paid by it treated as a dividend with the meaning of subclause E. Subclause E টা ছিল কোনটা আমাদের? Subclause E ছিল হচ্ছে আপনার ওই যে আপনার কি বলে বাইরে যেটা আমরা প্রফিট রিপিট করি, হ্যাঁ সেটা। এরপরে বলছে এনি বোনাস শেয়ার ইস্যুড বাই এ কোম্পানি, বোনাস শেয়ার যেটা আমরা ইস্যু করি সেটা আপনার কি হবে না, ডিভিডেন্ড হিসেবে ট্রিট হবে না। তো এই ডিভিডেন্টের ডেফিনেশনের এই ক্লজটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা ভালোভাবে দেখবেন, একটু মনে রাখবেন, ঠিক আছে। এরপরে এমপ্লয়িটা আমাদের দরকার নাই। ফেয়ার মার্কেট ভ্যালু, ফেয়ার মার্কেট ভ্যালুটা আমরা দেখি, কারণ হচ্ছে ফেয়ার মার্কেট ভ্যালুর ডেফিনেশনে এবার একটা চেঞ্জ আসছে, আপনারা জানেন। দেখেন আগে ফেয়ার মার্কেট ভ্যালুর ডেফিনেশনে কি ছিল, একটা লাইন বলা ছিল ফেয়ার মার্কেট ভ্যালু মিনস ভ্যালু ডিটারমাইন্ড বাই বোর্ড। যে বোর্ড বলতে এখানে কাকে বোঝায়, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যেই ভ্যালুটা আপনার ডিটারমাইন করে দিবে সেটি আপনার কি হবে, ফেয়ার ভ্যালু হিসেবে ট্রিট হবে। তবে এবার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে ফেয়ার ভ্যালুর একটা ডেফিনেশন আনছে, মানে ডেফিনেশনের চেঞ্জ আনছে। সেই ডেফিনেশনটা বলা আছে যে আপনার, আমি যদি একটু অর্ডিন্যান্সটা অন করি, অর্ডিন্যান্সটা অন করলে আমরা দেখতে পারবো, একটা সেকেন্ড। আচ্ছা, এই যে দেখেন অর্ডিন্যান্সটা এখানে ন্যায্য বাজার মূল্য এবার একটা চেঞ্জ আসছে। কি চেঞ্জ আসছে আমরা একটু দেখি যে এখানে নতুন ডেফিনেশনটা কি বলে আমাদের। এখানে বলতেছে যে আপনার ন্যায্য বাজার মূল্য বলতে কি বোঝাচ্ছে আমাদের, হ্যাঁ ন্যায্য বাজার মূল্য অর্থ কোনো মূলধনী সম্পদ বা ব্যবসা বা উদ্যোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট দিনে খোলা বাজারে উক্ত সম্পদ বা ব্যবসা বা উদ্যোগ বিক্রয় করা হইলে যে মূল্য পাওয়া যাবে। মোট কথা হচ্ছে আপনার আপনার ওপেন মার্কেটে আপনার ওই দিন ওই প্রোডাক্টটা সেল করলে বা ওই অ্যাসেটটা সেল করলে আপনার যে মূল্য পাওয়া যেত সেটাই হচ্ছে কি আপনার ফেয়ার ভ্যালু হবে। তবে যে ক্ষেত্রে উক্ত রূপে মূল্য নিরূপণ করা সম্ভব না, মানে কিছু কিছু আপনার গুডস থাকতে পারে বা সার্ভিস থাকতে পারে যেটা ভ্যারি ইউনিক, যেটা মার্কেটে অ্যাভেলেবেল না, থাকতেই পারে এরকম অনেক প্রোডাক্ট থাকতে পারে যেটা মার্কেটে অ্যাভেলেবেল না। সেই ক্ষেত্রে তখন কি করতে হবে, সেই ডিসিটির কাছে যাইতে হবে যে ভাই তুমি আমাকে এইটার ফেয়ার ভ্যালু ডিটারমাইন করে দাও। তখন ডিসিটি কি করবে, সেই ফেয়ার ভ্যালু তারা মার্কেট অ্যাসেস করে আপনার কি করে দিবে, ডিটারমাইন করে দিবে, এবং তারা একটা রিটেন একটা কি দিবে, আপনার নোটিফিকেশন দিবে যে তোমার এই প্রোডাক্টের জন্য বা এই গুডস এর জন্য ফেয়ার ভ্যালু হবে এত টাকা। এটা হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু হবে। নাম্বার 2, বাংলাদেশ ব্যাংক হতে লাইসেন্স প্রাপ্ত কোনো ফাইন্যান্স কোম্পানি কর্তৃক কোনো সম্পদ ইজারা প্রদানের ক্ষেত্রে, মানে ওই যে লিজ যেগুলা, লিজ অ্যাসেট যেগুলা, হ্যাঁ যে লিজ লিজ গুলা দেয়, সেই ক্ষেত্রে ইজারা চুক্তির মেয়াদ পূর্তিতে বা অন্য কোনো ভাবে উক্ত চুক্তির সমাপন্তে ইজারাই গ্রহীতার নিকট হতে প্রাপ্ত অবশিষ্ট মূল্য, মানে ওই যে লিজের যেটা রেসিজুয়াল ভ্যালু থাকে সেই রেসিজুয়াল ভ্যালুটা আপনার কি হবে, আপনার ফেয়ার ভ্যালু হিসেবে ট্রিট হবে। তবে এখানে কন্ডিশন থাকে, এখানে একটা কথা বলছে, এইরূপ অবশিষ্ট মূল্য বা ইজারা চুক্তি বহাল থাকাকালীন উক্ত সম্পদের মূল্য বাবদ যেই পরিমাণ অর্থ আদায় হয়েছে তাহার একত্রিত মূল্য ইজারাদাতা ফাইন্যান্স কোম্পানির অর্জন মূল্য বাবদ ব্যয়িত অর্থের চাইতে কম হইবে না। মানে ওই এই লিজের এগেনস্টে এই লেজর যে আপনার খরচ করবে তার চাইতে যেই টাকাটা সে পাবে সেই টাকাটা অবশ্যই আপনার কি হইতে হবে, বেশি হইতে হবে। যদি কম হয় তখন আবার কার কাছে যেতে হবে, ডিসিটি কাছে যেতে হবে। তখন ডিসিটি কি করবে, আপনাকে আবার একটা ভ্যালু ডিটারমাইন করে দিবে।
তো আমার এখন হচ্ছে মোট কথা আপনার এই ফেয়ার ভ্যালু বলতে এবার ইনকাম ট্যাক্স ফাইন্যান্স অর্ডিন্যান্সে নতুন ডেফিনেশন অনুযায়ী আমার হচ্ছে ওপেন মার্কেটের ওই প্রোডাক্টের ওই দিনকার যে মূল্য সেল করলে যে ভ্যালু পাওয়া যাবে সেটি আমার ফেয়ার ভ্যালু হবে। এবং যদি প্রোডাক্টটা খুব ইউনিক হয় বা সার্ভিসটা খুব ইউনিক হয়, যদি অ্যাভেলেবেল প্রাইস না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, ডিসিটির সাথে কমিউনিকেট করব এবং ডিসিটি আমাকে যেই ভ্যালু কি করবে আপনার ডিটারমাইন করে দিবে, সেটি আমার জন্য কি হবে, ফেয়ার ভ্যালু হবে। তো এটা হচ্ছে এবারের একটা চেঞ্জ। আচ্ছা, এরপরে আমাদের 14 নাম্বারটা আমরা দেখি, ইনকাম। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইনকামের অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ইনকামের মধ্যে কি কি আসে বা কি কি কনসিডার করা হয় ইনকাম হিসেবে, এটা আমরা একটু দেখবো এখন, যে ইনকাম অ্যাকচুয়ালি কোনগুলা। তো দেখেন এইখানে বলছে ইনকাম ইনক্লুডস এনি ইনকাম। এটা কোনো কথা? ইনকাম মানে ইনকাম, ইনকামের ডেফিনিশন দিচ্ছে, আবার এর মধ্যে বলতেছে এনি ইনকাম। এনি ইনকাম, প্রফিট অর গেইনস ফ্রম হোয়াট এভার সোর্স ডিরাইভ, চার্জেবল টু ট্যাক্স আন্ডার এনি প্রভিশন অফ দিস অ্যাক্ট। তার মানে ইনকামের মধ্যে ইনকাম আসবে, প্রফিট আসবে, গেইন আসবে, যে কোনো সোর্স থেকে আসুক, চুরি চামারি করে আসলে ওইটা ইনকাম হবে। হ্যাঁ, ওটা আপনার কি হবে, ইনকাম হিসেবে ট্রিট হবে এবং বাংলাদেশের ট্যাক্স আন্ডারে কি হবে, এটা চার্জেবল হবে। তারপরে বলছে এনি অ্যামাউন্ট হুইচ ইজ সাবজেক্ট টু কালেকশন অর ডিডাকশন অফ ট্যাক্স এট সোর্স আন্ডার এনি প্রভিশন অফ দিস অ্যাক্ট। আমরা জানি আমাদের এই ইনকাম ট্যাক্স অ্যাক্টের চ্যাপ্টার 7 খুব সম্ভবত, যেটা হচ্ছে আমাদের ট্যাক্স ডিডাকশন এট সোর্স বা ট্যাক্স কালেকশন এট সোর্স, মানে ওইখানে আমাদের অনেকগুলো হেড দিয়ে আছে, যেই হেডের আন্ডারে আমরা কি করি, ইনকাম ট্যাক্স কালেক্ট করি বা ডিডাক্ট করি। তো ওই হেডে যেই, মানে ওই চ্যাপ্টার যে হেড গুলা আপনার মানে ট্যাক্স ডিডাক্টেবল আর কালেক্টেবল, সেই হেড গুলা থেকে যে ইনকাম গুলো জেনারেট হয় বা যে অ্যামাউন্টটা ট্যাক্স ডিডাক্ট করা হয় বা কালেক্ট করা হয়, ওই অ্যামাউন্টটা আমার কি হবে, আপনার ইনকাম হিসেবে দিতে হবে। আচ্ছা, এনি লস রিলেটেড টু ইনকাম, প্রফিট। হ্যালো, হ্যালো। হ্যাঁ, এই বি নাম্বার সাবসেকশনের জন্য কি আমরা গ্রস আপটা করে থাকি যখন হচ্ছে কোম্পানি অ্যাসেসমেন্ট করি বা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট করি? গ্রস আপ বলতে আরেকবার বলবেন? আমাদেরকে যখন হচ্ছে টিডিএস টা সোর্স করে রাখলো, সাপোজ 50,000 টাকা, 4,50,000-এর মধ্যে, তো আমি আমি কি করলাম, ইনকামের ডিরেক্ট 5 লাখ দেখালাম, আর কি যেটা সোর্সে কাটলো সেটাও হচ্ছে আমি অ্যাড করে হচ্ছে যে দেখালাম। কি সাপোজ আমার ইনকাম যদি 5 লাখ হয়, হ্যাঁ, আমার হ্যাঁ। যদি টিডিএস কেটে রাখে, যদি ও আচ্ছা, আচ্ছা, হচ্ছে বুঝতে পারছি। 50, হ্যাঁ, 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 জি হ্যাঁ, আপনি অবশ্যই গ্রস আপ করে দেখাবেন, গ্রস আপ করে তারপরে ট্যাক্স অ্যাপ্লাই করবেন। ওকে। জি, এইটা এই সাবসেকশনের মধ্যেই পড়ে এটার জন্য। হ্যাঁ, 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 ঠিক। Thank you. তারপরে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি যে প্রফিট হয়, তারপর হচ্ছে আপনার আহ, এই ই নাম্বার একটা ইম্পর্টেন্ট আছে, এটার একটা ডেফিনেশন পরের চ্যাপ্টারে আছে, ওখানে আমরা দেখবো যে এনি সাম ডিম টু বি ইনকাম অর এনি ইনকাম, এটা খুবই ইম্পর্টেন্ট। Any sum deemed to be income or any income accruing or arising or received or deemed to accrue or arise or be received in Bangladesh under any provision of this act. মানে যদি ইনকাম ট্যাক্স অথরিটি মনে করে যে এটা তোমার ইনকাম হওয়া উচিত, ডিম, সেটাও ইনকাম। অর অ্যান ইনকাম অ্যাক্রুইং অর অ্যারাইজিং অর রিসিভড, মানে কোনো ইনকাম যদি অ্যাক্রু হয়, অ্যারাইজ হয়, অর রিসিভড হয়, অর ডিম টু অ্যাক্রু অর অ্যারাইজ, অথবা ধরে নেওয়া হয় যেটা অ্যাক্রু করবে, অ্যারাইজ করবে, অর বি রিসিভ ইন বাংলাদেশ। তাহলে বাংলাদেশে কোন ইনকাম গুলো অ্যাক্রু করবে, কোন রিসিপ্টটা অ্যাক্রু করবে, আর ডিম টু অ্যাক্রু করবে, এটা আমরা পরবর্তীতে একটা আমাদের কি আছে, আলাদা সেকশন আছে, ওইখানে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি বাংলাদেশে কোন ইনকাম গুলা অ্যাক্রু করবে, কোনগুলা ডিম টু অ্যাক্রু করবে, কোনগুলো অ্যারেজ করবে। তো ওইগুলো আপনার কি হবে, ইনকামের মধ্যে কনসিডার করা হবে। এবং লাস্টে বলছে এনি সাম অফ মানি পেমেন্ট অর ট্রানজাকশন অর হুইচ আর ট্যাক্স ইজ ইম্পোজড, মানে কোনো টাকা পয়সা, কোনো পেমেন্টে, কোনো ট্রানজেকশনে যদি কি করা হয়, ট্যাক্স ইম্পোজ করা হয়, সেটা আপনার কি হিসেবে ট্রিট হবে, ইনকাম হিসেবে ট্রিট হবে। তো এই হচ্ছে আমার ইনকামের ডেফিনেশন। এরপর আমাদের বলছে ইনকাম ইয়ার। আচ্ছা, ইনকাম ইয়ারটা এটা লাগে হচ্ছে আপনার ওই কি জন্য, আমাদের তো ডিফারেন্ট টাইপের কি থাকে, পার্সন থাকে, মানে কোম্পানি, ইন্ডিভিজুয়াল, তারপরে হচ্ছে আপনার কি বলে আদার আদার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপেরই থাকে। তারপরে কোম্পানির আবার দেখা যায় তাদের কি বলে ফিসক্যাল ইয়ার ডিফারেন্ট থাকে, যেমন
ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি এদের একরকম থাকে, ক্যালেন্ডার ইয়ার থাকে। আবার ব্যাংক ইন্স্যুরেন্সের বাইরের কোম্পানিগুলো তাদের হচ্ছে কি থাকে, ফিসক্যাল ইয়ার থাকে। আবার ফরেন কোম্পানি যারা বাংলাদেশে থাকে তাদের দেখা যায় আবার মার্চ টু এপ্রিল থাকে। তো এটা ভ্যারি করে। তো আমাদের ইনকাম ট্যাক্সে এর জন্য একটা কি করছে, তারা একটা ডেফিনিশন দিছে যে ইনকাম ইয়ার বলতে কি বোঝায়। ইনকাম ট্যাক্স একটা ইনকাম ইয়ার বলতে বোঝায় হচ্ছে কি আপনার, দেখেন, ফিসক্যাল ইয়ার ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, মানে অ্যাসেসমেন্ট ইয়ারের আগে, যেটা আমরা আগে বললাম যে ইনকাম ইয়ারের পরে হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, তাহলে অ্যাসেসমেন্টের আগে ইনকাম ইয়ার। and includes the period beginning with the date of setting up of a business. কেউ কিছু বলবেন? আচ্ছা, the period beginning with the date of setting up of a business, মানে যে ডেটে আপনার কি করা হয়, একটা বিজনেস শুরু করা হয়, and ending with the 3rd day of June following the date of setting up of such business. তো আপনার জন্য, কারণ আপনি একটা বিজনেস শুরু করলেন, যে আপনার হচ্ছে সাপোজ ধরেন যে এই 2025-এর ধরেন আপনি জানুয়ারিতে শুরু করলেন, 1st of জানুয়ারি। আপনার জন্য ওই বছরের ইনকাম ইয়ার হবে কি আপনার ওই 30শে জুন 2025 পর্যন্ত, মানে 1st জানুয়ারি 2025 থেকে 30শে জুন 2025 পর্যন্ত যতটুকু সময়, এটি আপনার জন্য কি হবে, ইনকাম ইয়ার হবে। আচ্ছা, এরপরে বললো দ্য পিরিয়ড বিগিনিং উইথ দ্য ডেট অন হুইচ আ সোর্স অফ ইনকাম newly comes into existence and ending with the 30th day of June following the date of on which such new source comes into existence, মানে যে হচ্ছে আপনার যেই দিন থেকে আপনার কি হবে, নতুন বিজনেসের ইনকাম শুরু হবে, ওই দিন থেকে আপনার কি 30th জুন পর্যন্ত যে ডেটটা, এই ডেটটা আপনার ইনকাম হিসেবে কনসিডার হবে। এরপরে বলছে দ্য পিরিয়ড বিগিনিং উইথ দ্য 1st day of July and ending with the date of discontinuation of the business or dissolution of the unincorporated body or liquidation of the company as the case may be. তার মানে ধরেন আমাদের তো ফিসক্যাল ইয়ারটা শুরু হয় কি জুলাই থেকে এবং শেষ হয় জুনে। তাহলে আমাদের ধরেন একটা কোম্পানি তার জুলাইতে শুরু হয়েছে, শুরু হয়ে সেই ডিসকন্টিনিউ হয়ে গেল কোথায়, ধরেন জুলাই 2025-এ শুরু হইলো, ডিসকন্টিনিউ করলো আপনার মার্চ 2026-এ। তাহলে এই কোম্পানির ইনকাম ইয়ার হবে এই জুলাই 2025 থেকে ওই মার্চ 2026 পর্যন্ত। আচ্ছা, এরপরে বলছে দ্য পিরিয়ড বিগিনিং উইথ দ্য 1st day of July ending with the date of retirement or death of a participant of the unincorporated body. আনইনকর্পোরেটেড বডি হইলে তাদের হচ্ছে ওই পর্যন্ত, ওই পার্টিসিপেন্টের ডেট পর্যন্ত, ওই যে ডেটটা থাকবে সেই পর্যন্ত হবে কি আপনার ইনকাম ইয়ার হবে, তবে শুরু হবে জুলাই। আচ্ছা, এরপরে বলছে যে আপনার দ্য পিরিয়ড ইমিডিয়েটলি ফলোইং দ্য ডেট অফ রিটায়ারমেন্ট অর ডেট অফ এ পার্টিসিপেন্ট অফ দ্য আনইনকর্পোরেটেড বডি and ending with the date of retirement, date of another participant or the 30th day of June following the date of retirement or date as the case may be. তার মানে হচ্ছে আপনার ওই পার্টিসিপেন্টের ডেট পর্যন্ত, অথবা আপনার ওই 30 যে জুন, যেটা হচ্ছে আমাদের কাট অফ, ওই ডেট পর্যন্ত যে ডেটটা থাকবে সেটি হচ্ছে আপনার কি হবে, ইনকাম ইয়ার হিসেবে কনসিডার হবে। এরপরে বলছে ইন দ্য কেস অফ ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন or any financial institution the period of 12 months, মানে হচ্ছে আপনার যেটাকে আমরা বলি ক্যালেন্ডার ইয়ার, যে আপনার ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এদের জন্য হচ্ছে আপনার কি করা হয়, ক্যালেন্ডার ইয়ারটা ফলো করা হয়। এবং আপনার যদি সামারি বলি, সামারিটা হচ্ছে আপনার ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এরা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার জানুয়ারি টু ডিসেম্বর। আদার দেন ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এরা হচ্ছে আপনার কি জুলাই টু জুন, অ্যাকচুয়ালি জুলাই টু জুন, সেটা হচ্ছে আপনার ইনকাম ইয়ার হিসেবে ট্রিট হবে। এরপরে একটা এক্সেপশন বলা আছে, যেটা আমি আপনাদের শুরুতে বললাম, যে ফরেন কোম্পানি থাকে যেগুলা, তাদের সাবসিডিয়ারি থাকে, তাদের ব্রাঞ্চ অফিস থাকতে পারে। তো এখানে একটা কথা বলতে, প্রোভাইডেড দ্যাট ডিসিটি মে অ্যালাউ আ ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ফর এ কোম্পানি হুইচ ইজ এ সাবসিডিয়ারি including a subsidiary thereof or holding company of a parent company incorporated outside Bangladesh, or a branch office or a liaison office therefore thereof if sub company requires to follow a different financial year for the purpose of consolidation of its account with the parent company. তার মানে ওইটা আমি যেটা বললাম, ফরেন কোম্পানি বাংলাদেশে যারা সাবসিডিয়ারি থাকে বা ব্রাঞ্চ অফিস থাকে বা লিয়াজন অফিস থাকে, দেখা যায় যে আপনার বিভিন্ন কান্ট্রিতে আপনার তাদের ফিসক্যাল ইয়ার থাকে কি মার্চ টু এপ্রিল থাকে। তো এখন ওই প্যারেন্ট কোম্পানি কি করে,
তার যে বাংলাদেশের সাবসিডিয়ারি কোম্পানি আছে ওর এই ইনকাম গুলো নিয়ে কি করবে, বা ব্রাঞ্চ অফিস আছে এগুলো নিয়ে কি করবে, সে কনসলিডেশন করবে, রাইট? তো কনসলিডেশন করতে গেলে ওর জন্য কি হয়, যদি তার বাংলাদেশের সাবসিডিয়ারি কি থাকে, আপনার সেম ফিসক্যাল ইয়ার থাকে, তাহলে ওর জন্য কনসলিডেশন পারপাসটা কি হয়, ইজি হয়। তখন এটা করার জন্য আপনার তখন সে কি করতে পারে, জিসিডির কাছে অ্যাপ্লাই করতে পারে যে বাবা আমার প্যারেন্ট কোম্পানির ফিসক্যাল ইয়ার হচ্ছে মার্চ টু এপ্রিল, তো তার সাথে আমার কনসলিডেশন ইস্যু থাকে, তো আমরা অ্যালাইন থাকার জন্য তুমি তোমার বাংলাদেশের যে রেগুলেশন জুলাই টু জুন এটার বাইরে আমাকে একটা সুযোগ দাও, সেটা হচ্ছে আমার প্যারেন্ট কোম্পানির সাথে অ্যালাইন রাখার জন্য। তো এই অ্যাপ্লিকেশনের উপর বেস করে তখন কি করে আপনার সেই ডিসিডি কি করে একটা নোটিফিকেশন দেয় বা লেটার ইস্যু করে ফর্মালি যে হ্যাঁ তাহলে তুমি তোমার প্যারেন্ট কোম্পানির সাথে করে অ্যালাইন রেখে তুমি কি করতে পারো, সাপোজ যে আপনি মার্চ টু এপ্রিল তুমি তোমার ফিসক্যাল ইয়ার ফলো করতে পারো। তো এটা হচ্ছে আপনার এই ফরেন কোম্পানিগুলোর জন্য। তাহলে আমাদের নর্মালি ইউজুয়ালি যেটা হয় আমাদের জুলাই টু জুন হয়, ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে আপনার ক্যালেন্ডার ইয়ার হয়, আর হচ্ছে আপনার ফরেন কোম্পানি যেগুলো আছে তাদের যে সাবসিডিয়ারি গুলো আছে তারা যদি কি করে এটা ফলো করতে না চায়, তখন তারা ডিসিপি বরাবর অ্যাপ্লাই করবে এবং ডিসিপি অ্যালাউ করলে তখন তারা কি করতে পারবে, সেই তাদের কোম্পানির সাথে অ্যালাইন করে তারা কি করতে পারবে, তাদের এই ফিসক্যাল ইয়ারটা ডিটারমাইন করে ওইটা ফলো করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের ইনকাম ইয়ার আমরা কনসিডার করবো। এরপরে পার্সন, পার্সন বলতে কি বোঝায়, আমাদের পার্সনের ডেফিনেশনটা এটা একটু জানা দরকার। ইনকাম ট্যাক্স অ্যাক্টে পার্সন বলতে আমরা নর্মালি বুঝি কি স্বাভাবিক ব্যক্তি, বাট ইনকাম ট্যাক্স অ্যাক্টে পার্সন বলতে আমরা বুঝি ইন্ডিভিজুয়ালও বুঝি, ফার্ম বুঝি, অ্যাসোসিয়েশন অফ পার্সনও বুঝি, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলিও বুঝি, ট্রাস্ট বুঝি, ফান্ড বুঝি, কোম্পানি বুঝি। তার মানে এই পার্সন বলতে আমাদের সবকিছুকেই বোঝায়, রাইট? এরপরে বলছে যে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এটা আমরা জানি রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড কারা, সেটা হচ্ছে আপনার ওই ইনকাম ট্যাক্স অ্যাক্টের থার্ড শিডিউলে আপনার কি করা আছে, প্রভিডেন্ট ফান্ডের কিছু কি বলে রেগুলেশন দেওয়া আছে, যেখানে হচ্ছে আপনার কিভাবে রিকগনাইজড হইতে হয় বা কি কি প্রসিডিউর ফলো করতে হয় এটা বলা আছে ওইখানে। তো আমরা জানি যে কোনো প্রভিডেন্ট ফান্ড যদি রিকগনিশন আনতে হয় তখন বোর্ডে অ্যাপ্লাই করতে হয়, বোর্ড থেকে তখন কি করে আপনার ওই কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে তারা কি করে এটাকে অনুমোদন দেয়, মানে রিকগনিশনের অনুমোদন দেয়। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। এরপর একটা ডেফিনেশন আছে একটু দেখি আমরা, রেসিডেন্ট। এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের কাজে লাগে ট্যাক্স ডিটারমিনেশনের জন্য। আমরা একটু দেখি যে রেসিডেন্ট বোর্ড এখানে কি বুঝছি। Resident in respect of any income year means an individual who has been in Bangladesh, যে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যে বাংলাদেশে আছে পরে পিরিয়ড যেটা হচ্ছে 183 দিন, আগে 182 দিন ছিল, ইনকাম ট্যাক্স অ্যাক্ট আসার পর একদিন বাড়াইছে, 183 দিন করছে। মানে এক বছরের যদি 183 দিন অথবা তার বেশি সে বাংলাদেশে অবস্থান করে তাহলে সে হচ্ছে রেসিডেন্ট হিসেবে ট্রিট হবে। অথবা for a period or a periods amounting in all to 90 days or more in that year, having previously been in Bangladesh for a period or periods of amounting to all in 365 or more during 4 years preceding that year. মানে হচ্ছে ওই বছরের আগের বছরগুলোতে 4 বছরগুলো মিলে সে টোটাল হচ্ছে 365 দিন থাকবে, এবং ওই পার্টিকুলার ইয়াতে 90 দিন থাকবে। যদি সে বাংলাদেশে কম স্টে করে তাহলে সেক্ষেত্রে আপনার ডিভিডেন্ড রেসিডেন্ট হিসেবে ট্রিট হবে। এরপরে বলছে যে এ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, ফার্ম or other association of person or the control or management of whose affairs situated wholly in Bangladesh, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, the control or management of whose affairs is situated wholly in Bangladesh। মানে যদি কোনো হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হয়, কোনো ফার্ম হয় অথবা অ্যাসোসিয়েশন অফ পার্সন হয় যার কন্ট্রোল ম্যানেজমেন্ট টোটালি বাংলাদেশে হচ্ছে কি অবস্থিত, বা বাংলাদেশে এই কোম্পানিতেই এখানে হচ্ছে এখান থেকে কন্ট্রোল ম্যানেজমেন্ট হয়, তাহলে সেটি কি হবে, আপনার রেসিডেন্ট হবে। কোম্পানির ক্ষেত্রেও সেম, যে কোনো কোম্পানি যার কন্ট্রোল আর ম্যানেজমেন্ট ইজ সিচুয়েটেড হোললি ইন বাংলাদেশ, যদি ওই পার্টিকুলার ইয়ারে বাংলাদেশেই থাকে তাহলে সেটা কি হবে, কোম্পানি হিসেবে রেসিডেন্ট হিসেবে ট্রিট হবে। এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, এই যে আমি একটু আগে বললাম আমরা উপরে কোম্পানি ডেফিনেশন দেখলাম, হ্যাঁ এভিডেন্টে দেখলাম, ওইখানে আমরা ফরেন কোম্পানি গুলো দেখলাম, এই যে ব্রাঞ্চ অফিস, লিয়াজন অফিস বা রিপ্রেজেন্টেটিভ অফিস যেগুলো আমরা দেখলাম, এদের কিন্তু কন্ট্রোল ম্যানেজমেন্ট কিন্তু কি থাকে না, বাংলাদেশে থাকে না। এরা যদিও কোম্পানি, এরা ইনকাম ট্যাক্সের ডেফিনেশন অনুযায়ী এরা কি কোম্পানি, কিন্তু এদের কন্ট্রোল ম্যানেজমেন্ট কিন্তু কোথায় থাকে না,
বাংলাদেশে থাকে না। কন্ট্রোল ম্যানেজমেন্ট থাকে কোনগুলার, যেগুলো হচ্ছে আপনার ইউজুয়ালি লিমিটেড কোম্পানি, যেটা আপনার শেয়ার হোল্ডাররা কি থাকে, শেয়ার হোল্ডারদের কি বলে লাইবিলিটি দ্বারা কি থাকে, লিমিটেড থাকে, এবং তাদের দ্বারা কি হয়, কোম্পানি নিয়ন্ত্রিত হয়। কিন্তু ব্রাঞ্চ অফিস, লিয়াজন অফিস, রিপ্রেজেন্টেটিভ অফিস, এদের তো কি থাকে না, শেয়ার হোল্ডার থাকে না, এদের থাকে কি প্যারেন্ট কোম্পানি। সো তাদের কন্ট্রোল ম্যানেজমেন্টটা আপনার ডিরেক্টলি বাংলাদেশে থাকে না। কি হয়, তাদের কন্ট্রোল ম্যানেজমেন্টটা থাকে তাদের ওই রেসপেক্টিভ প্যারেন্ট কান্ট্রিতে থাকে, রাইট? এই জন্য তারা কি হবে না, রেসিডেন্ট হিসেবে ট্রিট হবে না। তার মানে দেখেন, ব্রাঞ্চ অফিস, লিয়াজন অফিস, রিপ্রেজেন্টেটিভ অফিস, এই টাইপের অফিসগুলা যদিও আপনার কি হয়, আপনার কোম্পানি হিসেবে ট্রিট হয়, কিন্তু এদের যেহেতু কন্ট্রোল ম্যানেজমেন্ট বাংলাদেশে থাকে না, তাই তারা কি হবে না, রেসিডেন্ট হিসেবে ট্রিট হবে, তারা কি হবে, নন রেসিডেন্ট হিসেবে ট্রিট হবে। এর জন্যই আপনার এই যত লিয়াজন অফিস বলেন, যত রিপ্রেজেন্টেটিভ অফিস বলেন, যত ব্রাঞ্চ অফিস বলেন, এরা হচ্ছে কি আপনার বাংলাদেশে তাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি, নন রেসিডেন্ট। এরা হচ্ছে বাংলাদেশে কি হিসেবে ট্রিট হবে, নন রেসিডেন্ট হিসেবে ট্রিট হবে, এবং নন রেসিডেন্টের যত ট্যাক্স রেট আছে এটা কি হবে, তাদের জন্য অ্যাপ্লাই করা হবে। আচ্ছা, এরপরে বলছে দেখেন যে আপনার ভাইয়া একটা কোশ্চেন ছিল। শিওর 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 আম, আম, আপনি যে ভাইয়া সি পয়েন্ট সি নিয়ে বলতেছিলেন ভাইয়া, আমি একটা এক্সাম্পল দেব, ফেসবুক তারপরে ইউটিউব ভাইয়া, তাদের ক্ষেত্রে ভাই প্রভিশন এটাও কি অ্যাপ্লিকেবল হবে এখানে যে প্রভিশনটা আছে সিতে? এখন প্রথম কথা হচ্ছে আপনার ওদের কি বাংলাদেশে, না আপনি কি জানতে চাচ্ছেন যে এরা কি রেসিডেন্ট কিনা নাকি এরা কোম্পানি কিনা, এটা বলেন। হ্যাঁ হ্যাঁ, এইটাই জানতে চাচ্ছি ভাইয়া। যে এরা কি রেসিডেন্ট কিনা বা হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেসিডেন্ট কিনা, প্লাস ওদের ক্ষেত্রে ভাই ট্যাক্সের প্রভিশনটা কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি আমাকে একটু বলেন যে এই বাংলাদেশে ফেসবুক বা গুগল আপনি যাই বলেন, এদের কি বাংলাদেশে পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট আছে, এটা বলেন। না না ভাইয়া, এদের তো কিছুই নেই। আচ্ছা, পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট নাই, তাহলে প্রথমে তারা কিনা বাংলাদেশে কোম্পানি না, বেরোয় গেল, ঠিক আছে। বাট তারা কি করতেছে, বাংলাদেশে কি করে আপনার রেভিনিউ জেনারেট করে। রেভিনিউ জেনারেট করে। জি তো তাদের যেহেতু কন্ট্রোল ম্যানেজমেন্ট কি নাই, বাংলাদেশে নাই, জি, তাহলে তারা ডেফিনেটলি কি হবে, আপনার নন রেসিডেন্ট হিসেবে treat হবে। বুঝতে পারছি। বুঝতে পারছেন? এবং জি। এদের যত পেমেন্ট করতে যাবেন, আপনি ওই যে অ্যাড সোর্সের কথা বলেন আর যেটাই বলেন, ওটা কি হবে, তখন ওই যে নন রেসিডেন্টের যে ট্যাক্স হবে সেই ট্যাক্স রেট অ্যাপ্লাই হবে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপরে দেখেন ডি নাম্বারে বলছে a trust, a fund, or an entity. The control and management whose affairs is situated wholly in Bangladesh in that year. মানে হচ্ছে ট্রাস্ট ফান্ড বা এন্টিটি যেটাই বলেন, তাদের কন্ট্রোল ম্যানেজমেন্ট যদি বাংলাদেশে কি থাকে, ওই বছরে যদি বাংলাদেশে থাকে, তাহলে সেটা হবে কি আপনার রেসিডেন্ট হিসেবে ট্রিট হবে, আদারওয়াইজ তারা কি হবে না, রেসিডেন্ট হিসেবে ট্রিট হবে না। তো এটা হচ্ছে আমাদের রেসিডেন্টের ডেফিনেশন। এরপরে আমরা যাই রয়্যালিটি, আমরা একটু তাড়াতাড়ি আগাই। রয়্যালটি কি বলছে আমাদের দেখেন, রয়্যালটি মিনস কনসিডারেশন, এনি লামসাম কনসিডারেশন বাট এক্সক্লুডিং any consideration for which is classifiable as a income of the recipient under the head capital gain. মানে ক্যাপিটাল গেইন যেটা, ওইটা আবার রয়্যালটি হিসেবে ট্রিট হবে না। তো ওইটা বাদে রয়্যালটি বলতে বোঝায় ট্রান্সফার অফ অল or any right including the granting of a license, মানে এই যে লাইসেন্স, প্যাটেন্ট বা আপনার ফর্মুলা বা আপনার সিমিলার টাইপের প্রোডাক্ট প্রপার্টি যেগুলো আপনার ট্রান্সফার হয়, এটা হচ্ছে আপনার কি হয়, রয়্যালটি হিসেবে ট্রিট হয়। তারপরে বলছি দা ইম্পার্টিং অফ এনি ইনফরমেশন কনসার্নিং দ্য ওয়ার্কিং অফ অর দ্য ইউজ অফ এ প্যাটেন্ট, ইনভেনশন, মডেল, ডিজাইন, সিক্রেট প্রসেস, ফর্মুলা অর ট্রেডমার্ক অর সিমিলার প্রপার্টি, এটা আপনার রয়্যালটি হিসেবে ট্রিট হয়। মানে হচ্ছে এটা এগেনস্টে যে কনসিডারেশন দেয় সেটা রয়্যালটি হিসেবে ট্রিট হয়। দা ইউজ অফ এ প্যাটেন্ট, ইনভেনশন, মডেল, ডিজাইন, এটার এগেনস্টে ট্রেডমার্কের এগেনস্টে যে আপনার পেমেন্ট করবে সেটাও আপনার রয়্যালটি হিসেবে ট্রিট হবে। তারপরে দা ইম্পার্টিং অফ এনি ইনফরমেশন কনসার্নিং টেকনিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল, সাইন্টিফিক নলেজ, এগুলো আপনার কি হবে, রয়্যালটি হিসেবে ট্রিট হবে। এনি ট্রান্সফার অফ রাইট ইনক্লুডিং কপিরাইট, আমরা জানি কপিরাইট, প্যাটেন্ট, লাইসেন্স, এগুলো আপনার কি হয়, রয়্যালটি হিসেবে ট্রিট হয়। দ্য রেন্ডারিং অফ এনি সার্ভিস কানেকশন উইথ এনি অফ দ্য অ্যাফোরসেড অ্যাক্টিভিটিস, মানে এই যে এ থেকে ই পর্যন্ত যে অ্যাক্টিভিটিস গুলো বলছে, এটার এগেনস্টে এটার কানেকশনে যদি কোনো সার্ভিস দেয় এবং তার এগেনস্টেও যদি কোনো কনসিডারেশন পায়, সেটাও আপনার কি হবে, রয়্যালটি হবে। আপনারা জানেন ডাবল ট্যাক্স ট্রিটিতে রয়্যালটির জন্য আলাদা একটা ক্লজ আছে। সেই ক্লজ অনুযায়ী আপনি যদি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কি করতে পারেন, রিডিউস রেট ফ্যাসিলিটি নিতে পারেন ইনবিয়ার। হ্যাঁ, রয়্যালটি, টেকনিক্যাল নো হাউ ফি, প্রত্যেকটা দেখবেন ডাবল ট্যাক্স ট্রিটিতে সেপারেট একটা ক্লজ থাকে যে এটার জন্য একটা রিডিউস রেট থাকে, হ্যাঁ, কান্ট্রি টু কান্ট্রি।
আমাদের দেশে যদি 20% টিডিএস থাকে, দেখা যায় ডিটিএ তে বলা থাকে হচ্ছে 10%। তো তখন ওই রেটটা আপনার অ্যাপ্লাই করতে গেলে আপনার কি করতে হবে, এনবিআর থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে, আনলে আপনি ওই রেটটা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ট্যাক্স। ট্যাক্স বলতে কি বুঝি আমরা? ট্যাক্স বলতে বুঝি ট্যাক্স মিনস দ্য পেয়েবল ট্যাক্স পেয়েবল অন ইনকাম এন্ড ইনক্লুডস এনি অ্যাডিশনাল ট্যাক্স, এক্সেস প্রফিট ট্যাক্স, পেনাল্টি, সুপার ট্যাক্স, ইন্টারেস্ট ফি অর আদার চার্জেবল চার্জেস লেভেবল অর পেয়েবল আন্ডার দিস অ্যাক্ট। মানে এই অ্যাক্টের আন্ডারে যাই চার্জেবল যাই পেয়েবল সবই কি আপনার ট্যাক্স। তো এক্সেস প্রফিট ট্যাক্স যেটা, এটা একটু বলে দিই। এক্সেস প্রফিট ট্যাক্সটা এখন আর আপনার নাই। এটা ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য একটা সেপারেট একটা রেগুলেশন ছিল আগে, সেটা বোধহয় 2016-17 দিকে এটা বোধহয় আপনার উইথড্র করে দিছে, সো এটা আর এখন নাই। আচ্ছা, এরপরে বলছি ট্যাক্স ডে। ট্যাক্স ডে আমাদের এবার একটা চেঞ্জ আসছে, আমরা ওই চেঞ্জটা একটু দেখি। আমরা অর্ডিন্যান্স চলে যাই, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স। ট্যাক্স ডে তে আমাদের কি বলছে আমরা একটু দেখে নিই। এই যে, যেটা হচ্ছে আপনার রিটার্ন দাখিলের তারিখ আর কি। হ্যাঁ, এটা আমরা বলি রিটার্ন দাখিলের তারিখ। দেখেন এখানে বলছে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ, বা আমরা যেটা বলি ট্যাক্স ডে, যেটা আমরা বলি কি আপনার ট্যাক্স ডে। তো ট্যাক্স ডেটা বলতে বলছে যে স্বাভাবিক ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির জন্য, যেটা হচ্ছে 30 নভেম্বর, যেটা আমাদের আগেও ছিল 30 নভেম্বর। 30 নভেম্বর হবে। তারপরে বলছে স্বাভাবিক ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে, অন্যান্য করদাতার ক্ষেত্রে, তার মানে এটা হচ্ছে কোম্পানি, অ্যাসোসিয়েশন অফ পার্সন, তারপর হচ্ছে আপনার ট্রাস্ট ফান্ড। এদের বলছে কি আয় বর্ষ সমাপ্তির পরবর্তী নবম মাসের 15তম দিন। আয় বর্ষ সমাপ্তির পরবর্তী নবম মাসের 15তম দিন। তার মানে ধরেন আমার ইনকাম ইয়ার যদি শেষ হয় কবে, ধরেন ডিসেম্বরে, ডিসেম্বরে শেষ হলে পরবর্তী নবম মাসের 15তম দিন, ধরেন যে আমার ইনকাম ইয়ার শেষ হলো 2025 ডিসেম্বরে, তাহলে আমার জন্য ধরেন যে একটা ব্যাংক, তার ইনকাম ইয়ার শেষ হলো ডিসেম্বর 2025, তাহলে তার জন্য রিটার্ন সাবমিশনের ডেডলাইন কবে? পরবর্তী বছরের আপনার নবম মাস, কোনটা? সেপ্টেম্বর। সেপ্টেম্বরে কত তারিখে? 15 তারিখের মধ্যে। হ্যাঁ। আচ্ছা, এখন আসেন, ধরেন যে কোনো কোম্পানির ইনকাম ইয়ার হয় হচ্ছে আপনার জুলাই টু জুন, যেগুলো আমাদের আদার দেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাংক, মানে তার জন্য যদি কি হয়, তার জন্য যদি কি হয় আপনার ওই হ্যাঁ একটু মিউটে যাবেন। হ্যালো। আচ্ছা, তো দেখেন যদি কি হয়, কারো যদি কি হয় আপনার ধরেন যে জুলাই টু জুন, তাহলে জুলাই টু জুন হইলে তার জন্য আপনার পরবর্তী, ধরেন যে সাপোজ কারো ইয়ার এন্ড হইলো 25শে জুনে, তাহলে 25শে জুনে যদি এন্ড হয়, তাহলে তার জন্য পরবর্তী নবম মাস কবে হয়? পরবর্তী নবম মাস হবে কবে আপনার? দেখেন যদি আমরা হিসাব করি যে আপনার পরবর্তী নবম মাস হচ্ছে আপনার যে জুলাই হলে মার্চে। মার্চের 15 তারিখে, তাহলে তার জন্য আমার কি হবে? মার্চের 15 তারিখ হবে, রাইট? আচ্ছা, এরপরে যেটা বলছে আমাদের পূর্বে কখনোই রিটার্ন দাখিল করে নাই, মানে নতুন নতুন রিটার্ন দাখিল করবে এইরূপ স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয় বর্ষ শেষ হওয়ার পরবর্তী 30শে জুন তারিখ। তাহলে এটা হচ্ছে কাদের? এরূপ স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয় বর্ষ শেষ হবার পরবর্তী 30শে জুন তারিখে, তার মানে যখনই তার আয় বর্ষ শেষ হবে তার পরবর্তী 30শে জুনের জন্য। ঠিক আছে। এরপরে বলছে হচ্ছে বিদেশে অবস্থানরত কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে তাহার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হইতে 90তম দিন, মানে বাংলাদেশে আসলে তার 90তম দিনের মধ্যে সে তাকে কি দিতে হবে? রিটার্ন দিতে হবে, যদি উক্তরূপ ব্যক্তি উচ্চশিক্ষার জন্য বা চাকরি পেশনের জন্য বাংলাদেশের বাইরে নিযুক্ত থাকে, অথবা অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা বা পারমিট হয়ে বাংলাদেশের বাইরে অবস্থান করে, তাদের জন্য এটা বলা হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলছে দেখেন, যে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পূর্বে দাখিলকৃত লিখিত আবেদনের ভিত্তিতে অনিবার্য কারণে, মানে যদি ওই মানে রিটার্ন দাখিল করতে না পারে, তাহলে কি করতে হবে? সে একটা কি করতে হবে? টাইম পিরিয়ড দিতে পারবে। টাইম পিরিয়ড দিয়ে কমিশনার বরাবর টাইম পিরিয়ড দিলে তাকে 90 দিনের বেশি
বা 90 দিনের মতো 90 মতো হচ্ছে তাকে কি করতে পারবে, টাইম এক্সটেনশন দিতে পারবে ম্যাক্সিমাম 90 দিন। ঠিক আছে, ম্যাক্সিমাম 90 দিন তাকে কি দিতে পারবে, টাইম এক্সটেনশন দিতে পারবে। তবে এই টাইম এক্সটেনশন নিয়েটা হচ্ছে আপনার নিলে আপনার কি হবে, আপনার যে ট্যাক্সের যে আদার বেনিফিট গুলো আছে, যেমন ইন্ডিভিজুয়ালের জন্য আপনার হচ্ছে রিবেটের ফ্যাসিলিটি আছে, সেই রিবেটের ফ্যাসিলিটি গুলা সে কি করতে পারবে না, অ্যাভেল করতে পারবে না। ঠিক আছে, টাইম এক্সটেনশন নিয়ে সে হয়তো কি করতে পারে, আপনার নন কমপ্লায়েন্সটা অ্যাভয়েড করতে পারে, কিন্তু তার যে কিছু বেনিফিট আছে সেই বেনিফিট গুলো সে নিতে পারবে না, যেমন আপনার রিবেটটা ক্যান্সেল হবে। ওকে, সো এইটা হচ্ছে আপনার আমাদের এই ট্যাক্স ডের হচ্ছে ডেফিনিশন। এরপরে আপনার আমাদের দেখি একটু এখানে কোনটা ইম্পর্টেন্ট আছে আমাদের। ভাইয়া রিবেটটা যে ক্যান্সেল হবে এটা কোথায় বলা আছে? কি রিবেটটা ক্যান্সেল হবে, রিবেটটা ক্যান্সেল হবে এটা বলা আছে আপনার ওই যে ইয়েতে, ওই আপনার কি বলে এই রিবেটের যে আমাদের এটা আছে না, যে রিবেট আমরা যেখানে বলা আছে রিবেট ক্লেম করতে পারবো, ওইখানে দেখেন বলা আছে যে আপনার হচ্ছে যদি ডিউ টাইমে সেই রিটার্ন সাবমিট না করে, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, তার হচ্ছে আপনার ট্যাক্স ডের মধ্যে হচ্ছে রিটার্ন সাবমিশন করতে হবে। তো ট্যাক্স ডের বাইরে যদি রিটার্ন সাবমিশন করে সে কি পাবে না, রিবেটটা নিতে পারবে না। বুঝতে পারছেন? জি, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে দ্য কনসেপ্ট অফ ইনকাম, আমরা উপরে ইনকামের ডেফিনিশন দেখে আসছি, সেটা আবার এখানে রিট্রেট করছে, এটা আমাদের দরকার নাই। ক্যাপিটাল অর রেভিনিউ, আমরা জানি এটা হচ্ছে আপনার যে ক্যাপিটাল কনসেপ্ট ভার্সেস হচ্ছে আপনার কি রেভিনিউ কনসেপ্ট। আমরা জানি ইনকাম ট্যাক্সটা হচ্ছে আপনার অ্যাপ্লাই হয় কিসের উপর, ইনকামের উপর, মানে রেভিনিউর উপর, নট ক্যাপিটাল রিসিপ্টের উপর, রাইট? যেটা আমাদের ক্যাপিটাল রিসিপ্ট সেটার উপর আপনার কি হয় না, আপনার ইনকাম ট্যাক্স অ্যাপ্লাই হয় না, ওটার জন্য আলাদা। ডেট ভার্সেস ইকুইটি, আমরা উপরে কথা ডিসকাস করে আসছি যে ডেপ্ট কোনটা আর ইকুইটি কোনটা। ডেপ্ট হচ্ছে আপনার ডেপ্টের এগেইনস্টে আমরা কি করি, ইন্টারেস্ট চার্জ করি, যেটা হচ্ছে কি আমার অ্যালাউয়েবল এক্সপেন্স, রাইট? একটা কোম্পানি যদি কি থাকে, ডেপ্ট থাকে বা আপনার কি থাকে, লোন থাকে, সেটার এগেইনস্টে যে আপনার ইন্টারেস্ট পে করে সেটা অ্যালাউয়েবল এক্সপেন্স। আর সেস ইকুইটি, ইকুইটি কোনটা, ইকুইটির ক্ষেত্রে যেটা আমি দিই সেটা হচ্ছে কি ডিভিডেন্ড। তো এটা কোনো আমার অ্যালাউয়েবল এক্সপেন্স না, এটা হচ্ছে আমার প্রফিটের কি হয়, আপনার ডিস্ট্রিবিউশন হয়। তো আপনার এখানে এই কনসেপ্টটা কেন আসছে আমি একটু বলে দিই। আপনাদের ট্যাক্স প্ল্যানিং এর একটা চ্যাপ্টার আছে, ওই ট্যাক্স প্ল্যানিং এর চ্যাপ্টারে ওখানে আমরা ডিটেলস দেখবো যে একটা ইনভেস্টর ডেপ্টে ইনভেস্ট করলে তার জন্য মানে ট্যাক্স বেনিফিট হবে, নাকি ইকুইটিতে ইনভেস্ট করলে তার জন্য ট্যাক্স বেনিফিট হবে, ওইখানে একটা অ্যানালাইসিস আছে। ওর জন্য ওই ডিসকাশনটার জন্য এখানে একটু কনসেপ্ট দিয়ে রাখছে যে ডেট ভার্সেস ইকুইটি। তো আপনাদের আমি একটু সামারি বলে রাখি। ডেপ্টে ডেপ ফাইন্যান্সিং হলে আপনার কি হয়, ইন্টারেস্ট আপনার অ্যালাউয়েবল এক্সপেন্স হিসেবে ট্রিট করতেন বা অ্যালাউয়েবল এক্সপেন্স হিসেবে আপনি ক্লেম করতে পারবেন। বাট ইকুইটি ইনভেস্টমেন্ট থাকলে ওইটা হচ্ছে আপনার কি, এটার যে এক্সপেন্সটা, ইকুইটি ইনভেস্টমেন্টের এক্সপেন্স হচ্ছে কি আপনার ডিভিডেন্ড, সেটা হচ্ছে আপনার কোনো অ্যালাউয়েবল এক্সপেন্স না, এটা হচ্ছে আপনার কি প্রফিটের একটা ডিস্ট্রিবিউশন, যেটা আপনার ডিভিডেন্ড আকারে আপনি পে করেন আর কি। ঠিক আছে, তো ওইটা আমরা ওইখানে দেখবো। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আমাদের ডিফারেন্ট রেটস, মানে এই কোম্পানির জন্য কি রেট গুলো হবে, তারপরে হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালের জন্য কি রেট হবে। আপনাদের প্রতি আমার একটু সাজেশন থাকবে, ফাইন্যান্স অর্ডিন্যান্সের যে রেট গুলো, নতুন রেট গুলো আছে, ওইটি একটু আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। এখানে ধরেন আর সময় নষ্ট না করি, কারণ এখানে জাস্ট হচ্ছে রেট গুলা কোথায় কি চেঞ্জ হয়েছে, এখানে টেকনিক্যাল কোনো টার্ম নাই, আপনারা জাস্ট রেট গুলা এক নজর একটু দেখে নেবেন। এখানে পুরোনো রেট গুলা দেওয়া আছে, আপনারা আপনাদের ওই ফাইন্যান্স অর্ডিন্যান্স থেকে যে আপনার বা পরিপত্র যেটা বের হয়েছে, পরিপত্রের শুরুতে এবং লাস্টে দিয়ে আছে রেট গুলো দিয়ে আছে, পরিপত্র দেখতে পারেন বা ফাইন্যান্স অর্ডিন্যান্সের লাস্টের দিকে দিয়ে আছে, ওখান থেকে একটু দেখে নিতে পারেন। শুধু একটু বলে রাখি, সেটা হচ্ছে 2025 থেকে আপনার বাংলাদেশে কি চালু হয়েছে, আপনার প্রসপেক্টিভ বেসিসে ট্যাক্স রেট চালু হয়েছে। মানে হচ্ছে একটা সময় হয়তো কি, এখন কি হয়, এখন দেখবেন আপনার ফাইন্যান্স অর্ডিন্যান্সে দেখবেন যে বা ফাইন্যান্স সেক্টরে যে যখন চেঞ্জ আনে, তখন দেখবেন যে আপনার পরবর্তী আরো 2টা ফিসক্যাল ইয়ারের কি দেয়, আপনার কি বলে রেট গুলা দিয়ে দেয়, রাইট? আগে কি হইতো, আগে হচ্ছে আপনার পার্টিকুলার একটা অ্যাসেসমেন্ট ইয়ারের বা একটা ইনকাম ইয়ারের জন্য তারা কি করতো, আপনার রেট প্রেসক্রাইব করতো। বাট এখন হচ্ছে আপনি দেখবেন যে যেমন 2025-এর যখন ফাইন্যান্স অর্ডিন্যান্স আসলো, এটা তো হচ্ছে আপনার কার জন্য, 25-26, আপনার ওইখানে দেখবেন 26-27-এর জন্য আপনার কি করা আছে, রেট দিয়ে আছে। তো এই প্রসপেক্টিভ বেসিসে যে রেটটা, এই কনসেপ্টটা 2000 গত বছর থেকে হচ্ছে আপনার কি করে, আপনার ইনকর্পোরেট করে যে আপনার এই প্রসপেক্টিভ বেসিসে যাতে আপনি কি করতে পারেন, আপনার ট্যাক্স প্ল্যানিং গুলা করতে পারেন আর কি। তো এই প্রসপেক্টিভ বেসিসের রেট গুলা তারা এখন দিয়ে দেয়, 26-27-এর জন্য দিয়ে দিছে। সো এটা হচ্ছে গতবার থেকে চালু হয়েছে, যেটা এবারও আপনার ফলো করা হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে
যেটা আমাদের বলা আছে সেটা হচ্ছে আপনার ওই মানে আমাদের ইনকাম গুলা কোন কোন হেডে হচ্ছে আমরা কনসিডার করি আর কি। হ্যাঁ, যেমন এই আপনার এই ইন্ডিভিজুয়ালের জন্য বলা আছে হচ্ছে আপনার ওই আমাদের ইনকাম ফ্রম স্যালারি, হাউস রেন্ট, এগ্রিকালচার, বিজনেস, ক্যাপিটাল গেইন, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম আদার সোর্স। আমাদের এগুলা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চ্যাপ্টার আছে, সেখানে আমরা এগুলো দেখবো। পার্টনারশিপের জন্য আমাদের আলাদা চ্যাপ্টার আছে, সেখানে আমরা দেখবো। কোম্পানিজের জন্য আমাদের আলাদা চ্যাপ্টার আছে, সেখানে আমরা দেখবো। আচ্ছা, এরপরে এখানে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার যেটা আমরা বলছি যে ইনকাম ইয়ারের পরবর্তী যেটা হবে সেটা অ্যাসেসমেন্ট ইয়ার হবে। এখানে আর সময় নষ্ট করার দরকার নেই আমাদের। আচ্ছা, এখানে যে কিছু এক্সেপশন বলা আছে, এক্সেপশন গুলো আমরা অলরেডি দেখে ফেলছি যে ডিসকন্টিনিউড বিজনেসের জন্য হলে কি হবে। তারপরে হচ্ছে আপনার পার্সন লিভিং বাংলাদেশ হলে যখন যে বাংলাদেশ থেকে যাবে তখন তার মানে যে ওই পয়েন্টে যে অ্যাসেসমেন্ট করা হবে ওইটি হচ্ছে তার অ্যাসেসমেন্ট ইয়ার হবে। তারপরে হচ্ছে আপনার এটা ডিফারেন্ট ক্লাস অফ এসএসসি, যেটা আমরা উপরে অলরেডি দেখছি, ইন্ডিভিজুয়াল ফার্ম, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, অ্যাসোসিয়েশন অফ পারসন। এখানে আর টেকনিক্যাল কোনো টার্ম নাই। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অলরেডি আমরা রেসিডেন্টের ডেফিনেশন দেখে ফেলছি। বাংলাদেশে যে রেসিডেন্ট কারা হবে, কন্ট্রোল ম্যানেজমেন্ট, যেগুলো আমি অলরেডি এখানে ডিসকাস করে ফেলছি উপরে আপনাদের। আর ট্যাক্স ইমপ্লিকেশন অফ রেসিডেন্ট নন রেসিডেন্ট, এটা আপনারা জানেন যে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে নন রেসিডেন্টের স্ট্যান্ডার্ড একটা রেট, একটা ফ্ল্যাট রেট 30%। আর আপনার নন রেসিডেন্ট কোম্পানির ক্ষেত্রে এটা ভ্যারি করে। যেমন হচ্ছে আপনার যদি নন রেসিডেন্ট কোম্পানি হয় তাহলে হচ্ছে তার জন্য নন লিস্টেড কোম্পানির জন্য যে রেটটা থাকবে সেই রেটটা ফলো হবে। আর হচ্ছে আপনার ব্যাংকগুলোর জন্য হচ্ছে 40% ফলো হবে। এটা আপনারা ওই টেবিলটা দেখে নিন। আর হচ্ছে আপনার আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দিয়ে আছে, এটা যদি আমাদের পরে চ্যাপ্টার আছে তারপর একটু বলে দিই যে আপনার ওই ইনকাম রিসিভ অর ডিম টু বি রিসিভড ইন বাংলাদেশ, সেটা রেসিডেন্ট নন রেসিডেন্ট সবার জন্যই কি হবে, বাংলাদেশে ট্যাক্সেবল হবে। হ্যাঁ, যে বাংলাদেশে একজন রেসিডেন্ট বা নন রেসিডেন্ট যেই হোক, সেই ইনকামটা যদি বাংলাদেশে রিসিভ হয় তাহলে এটা কি হবে, বাংলাদেশে ট্যাক্সেবল হবে। আচ্ছা, ইনকাম অ্যাক্রু অর অ্যারোজ অর ডিম টু অর অ্যাক্রু অর অ্যারোজ ইন বাংলাদেশ, মানে ইনকাম যদি বাংলাদেশে অ্যাক্রু করে আর ডিম টু অ্যাক্রু করে, এটা নন রেসিডেন্ট হোক আর নন রেসিডেন্ট হোক, সেটা কি হবে, বাংলাদেশে ট্যাক্সেবল হবে। আচ্ছা, একজন রেসিডেন্টের ইনকাম বাংলাদেশে বাইরেও যদি অ্যাক্রু করে, বাংলাদেশে বাইরেও যদি অ্যারাইজ করে, সেটা বাংলাদেশে কি হবে, ট্যাক্সেবল হবে। যে বাংলাদেশে একজন রেসিডেন্ট, তার ইনকাম কি হচ্ছে বাংলাদেশের বাইরে কি হচ্ছে আপনার অ্যাক্রু করতেছে। ধরেন বাংলাদেশে একজন রেসিডেন্ট, তার আবার ধরেন যে সে ধরেন যে দেখা গেল যে লন্ডনে গিয়ে তার কোনো একটা ইনকাম হলো, সেটাও আপনার কি হবে, বাংলাদেশে ট্যাক্সেবল হবে। কিন্তু বাংলাদেশে যদি কোনো নন রেসিডেন্ট থাকে, সেই নন রেসিডেন্টের আপনার যদি গ্লোবাল ইনকাম থাকে বা আউটসাইড দ্য কান্ট্রি যদি কোনো ইনকাম থাকে, যেমন ধরেন কোনো বাংলাদেশে কোনো ব্রাঞ্চ ব্রাঞ্চ অফিস, আমি কোম্পানিটা বলি, বাংলাদেশে কোনো ব্রাঞ্চ অফিস, ধরেন যে বাংলাদেশে ব্রাঞ্চ অফিস তো হচ্ছে কি আপনার বাংলাদেশে নন রেসিডেন্ট, এখন তার কি হতে পারে, তার গ্লোবাল ইনকাম থাকতে পারে, সেই গ্লোবাল ইনকামের উপর সে কি করবে না, বাংলাদেশে আর ট্যাক্স দিবে না। কিন্তু এই ফরেন কোম্পানির বাংলাদেশে যদি কি থাকে, একটা সাবসিডিয়ারি কোম্পানি থাকে এবং সে যদি বাংলাদেশে ইনকর্পোরেটেড হয়, যেমন ধরেন গ্রামীণ ফোন বাংলাদেশ, তারা কি বাংলাদেশে ইনকর্পোরেটেড, রাইট? সো বাংলাদেশ ইনকর্পোরেটেড, যদিও সে তার ফরেন কোম্পানি, কিন্তু যেহেতু বাংলাদেশ ইনকর্পোরেটেড তাহলে সে তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি, সে হচ্ছে বাংলাদেশে রেসিডেন্ট। হ্যাঁ, এখন এই গ্রামীণ ফোন বাংলাদেশ যদি তার দেশের বাইরে কোনো ইনকাম থাকে, বা গ্রামীণ ফোন বাংলাদেশের, পার্টিকুলারলি গ্রামীণ ফোন বাংলাদেশের যদি দেশের বাইরে কোনো ইনকাম থাকে, সেই ইনকামটাও কি হবে, আপনার বাংলাদেশে ট্যাক্সেবল হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার ধরেন যে বাংলাদেশে এক্সপ্যাট এমপ্লয়ি আসে না, এক্সপ্যাট এমপ্লয়িরা বাংলাদেশে যদি রেসিডেন্ট হয়, এই রেসিডেন্ট এক্সপ্যাটের যদি দেশের বাইরে কোনো ইনকাম থাকে, সেটাও আপনার কি হবে, আপনার বাংলাদেশে কি হবে, অ্যারাইজ, বাংলাদেশে ট্যাক্সেবল হবে। তো এটা হচ্ছে আপনার ওই ইনকাম অ্যাক্রু অর অ্যারাইজ কোনটা কোথায় ট্যাক্সেবল হবে। তো এইটা আমাদের হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার ছিল। এই ফার্স্ট চ্যাপ্টারে আমাদের বেসিক যেগুলো ছিল, বেসিক গুলো আমরা দেখলাম আপনার এখানে। তো আপনাদের যদি প্রবলেম না থাকে তাহলে আমি সেকেন্ড চ্যাপ্টারে যাব। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টারটা আমরা শুরু করব। ফার্স্ট চ্যাপ্টারের যে বেসিক গুলো ছিল, এখানে কিছু আপনার ম্যাথ দিয়ে আছে রিলেটেড, আপনারা এই ম্যাথ গুলো দেখতে পারেন, দেখে যদি প্রবলেম হয় আমাদের বলতে পারেন, আমরা ওটা ডিসকাস করবো, অসুবিধা নেই। তো ফার্স্ট চ্যাপ্টার থেকে টেকনিক্যাল টার্ম যেগুলো ছিল বা যেগুলো ডিসকাস করার মতো, এগুলো আমরা ডিসকাস করলাম। সো আপনাদের যদি প্রবলেম না থাকে আমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে মুভ করি আর কি। ঠিক আছে।
আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টার যেটা আমাদের, সেটা হচ্ছে আপনার ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনাল। মানে হচ্ছে আপনার এই যে ট্যাক্সের, যেটা আমি শুরুতেও বললাম যে ট্যাক্স এই কি বলে উইংসটাকে আপনার এনবিআর যে উইংটা আছে, এই উইংটাকে আপনার প্ল্যানিং চলতেছে, এটা কি করবে, ডিসলভ করে আপনার কি করবে, সেপারেট দুইটা উইং এ ভাগ করবে। একটা হচ্ছে আপনার যে ট্যাক্স পলিসি এক্সাম্পশন, আর একটা হচ্ছে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন যেটা বলে আর কি। মানে হচ্ছে আপনার একটা সাইড হচ্ছে আপনার পলিসি মেক করবে, আর একটা সাইড হচ্ছে কি ওইটা ইমপ্লিমেন্ট করবে। সো এটি কেন করার প্ল্যান, এটা করার প্ল্যানটা হচ্ছে আপনার ওই যাতে জবাবদিহির জায়গাটা থাকে, এবং যাতে এখানে আপনার দুর্নীতিটা কমানো যায় বা হ্যারাসমেন্টটা কমানো যায়। তো এই উদ্যোগটা আমার কাছে ভালোই লাগছে, যদিও আপনার আমার বাংলাদেশের এনবিআর যারা আছে তারা এটাকে কি করছে, ভেটো দিছে, যে তারা বলছে যে না, এটা করা যাবে না, এটা করলে তাদের নাকি হচ্ছে আপনার কি বলে ক্ষমতা খর্ব হবে। মানে যেটা বলা যায়, আমার যেটা মনে হয় আর কি, তারা এখন মানে যে এনভায়রনমেন্টটা করে রাখছে আর কি, যে আপনার গিভ এন্ড টেকের যে আপনার একটা এনভায়রনমেন্ট। আমরা জানি যে গভর্নমেন্ট অফিসে তো আপনারা মডেলে যারা ডিল করেন আপনারা সবাই জানেন, ভালো জানেন, স্পেশালি এনবিআর যারা ডিল করেন, যে এখান থেকে মানে ফেয়ার ট্রিটমেন্ট পাওয়াটা, মানে আপনি ডকুমেন্টেশনের উপর বেস করে ফেয়ার ট্রিটমেন্ট পাওয়াটা, এটা কিন্তু খুব মানে কি বলে দুরূহ একটা কাজ, হ্যাঁ, কঠিন একটা কাজ, যে এখান থেকে আপনি ফেয়ার ট্রিটমেন্ট পাবেন আর কি, উইদাউট এনি আদার মিনস আর কি। যদি আপনার অন্য কোনো করার না থাকে, ওয়ে না থাকে, তাহলে আপনি যতই ডকুমেন্টস দেন, দেখা যায় এখানে মানে ফেয়ার ট্রিটমেন্টটা পাওয়া খুব টাফ হয়ে যায় আর কি। হ্যাঁ, আহ, আমাদের এই এনভায়রনমেন্ট এইভাবে হয়ে গেছে। তো এইখানে এই এনভায়রনমেন্টটা চেঞ্জ করার জন্যই এই ইন্টারিম গভর্নমেন্টের, যদিও এটা আপনার আইএমএফ এর একটা প্রেসক্রিপশন, যে আইএমএফ থেকে যে আমরা লোন নিচ্ছি সেটার একটা প্রেসক্রিপশন, যে তোমার ওই ট্যাক্স জিডিপি রেশিও বাড়াইতে হবে, এবং তার জন্য তোমার কি করতে হবে, তোমার এই এনবিআর উইংটা কি করতে হবে, তোমার সেগ্রিগেট করতে হবে। সেগ্রিগেট করে হচ্ছে দুইটা সেপারেট উইং এ করতে হবে, যাতে তোমার কি হয়, তোমার ট্যাক্স কালেকশনটা ভালো হয়, প্লাস আপনার হচ্ছে এইখান থেকে কি হয়, এখান থেকে দুর্নীতিটা কমে। হ্যাঁ, তো এই আপনার কি বলে আহ এরকম একটা প্রপোজাল যখন আসলো, তখন আপনারা তো দেখলেন যে ইনবারে আপনার মাঝখানে অনেক ঝামেলা হলো, তখন এটা আবার পোস্টপোন করলো, তারপর আবার এখন হয়তো বা প্ল্যানিং চলতেছে। সো হয়তো বা আপনার এটা ইমপ্লিকেশন থাকতেও পারে আর কি। হ্যাঁ, আহ কেউ কিছু বলতে চাচ্ছেন, বলেন তো একটু কাইন্ডলি। ভাইয়া, তাহলে কি এই বছরের জন্য এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, যেহেতু এটা নিয়ে কাজ চলতেছে? না, এখানে আমি খুব বেশি সময় নষ্ট করবো না, এখানে জাস্ট আমি একটু দেখি আপনাদেরকে, জাস্ট হচ্ছে বেসিক টেকনিক্যাল টার্ম গুলা বা কোথায় কি হয় এটা জাস্ট একটু বলে আমি এটা শেষ করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল। আমরা জানি যে আপনার হচ্ছে আমাদের ট্যাক্সের যেটা বললাম আর কি, আমরা যখন রিটার্ন সাবমিট করি, আমি আপনাদের সামারি গুলো একটু বলে দিই যে কিভাবে এটা ফাংশন করে। সেটা হচ্ছে আপনার এখানে এই যে একটা স্ট্রাকচার দিয়ে আছে, যেটা হচ্ছে আপনার এক্সিস্টিং স্ট্রাকচার, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থাকবে, তার আন্ডারে হচ্ছে আপনার মিডিলে থাকবে হচ্ছে আপনার কমিশনার থাকবে, তারপর হচ্ছে আপনার অ্যাডিশনাল কমিশনার থাকবে, ডিরেক্টর থাকবে, তারপর হচ্ছে আপনার জয়েন্ট কমিশনার থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে মিডিল ম্যানেরা। আর বটমে যারা থাকবে এরা হচ্ছে আপনার ডিসিটি থাকবে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকবে বা ইন্সপেক্টর থাকবে। আর এর উপরে হচ্ছে আপনার জুডিশিয়াল একটা আমাদের উইং আছে, সেটা হচ্ছে আপনার ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল, যেটা ট্রাইব্যুনাল একটা উইং। তার মানে হচ্ছে আপনার ওই কি বলে এখানে যেটা ফাংশন করে, আমাদের রিটার্ন আপনারা সাবমিট করি প্রথমে কোথায়, আপনার ডিসিটি বরাবর। তো তখন আমরা রিটার্ন সাবমিট করলে তখন এটা কি করে, ডিসিটি অ্যাসেসমেন্ট করে। যদিও এবার হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট প্রসিডিওর একটু চেঞ্জ আনছে, চেঞ্জ এনে যেটা হচ্ছে আপনার ইন্সপেক্টরকে পাওয়ার দেওয়া হয়েছে। ইন্সপেক্টর হচ্ছে আপনার কি করবে, প্রথমে অ্যাসেস করবে, অ্যাসেস করে সে যদি দেখে যে ডকুমেন্টস দেখে যদি মনে করে হ্যাঁ হ্যাঁ এখানে আর আপনার ফার্দার অডিট দরকার নেই, তখন সে আপনার কমিশনার বরাবর রিপোর্ট দিবে। কমিশনার বরাবর রিপোর্ট দিলে যে কমিশনার যদি স্যাটিসফাই হয়, তাহলে আপনার ওই ফাইলটা ওখানে হচ্ছে আপনার নিষ্পত্তি করে ফেলবে। আর যদি ইন্সপেক্টরের আপনার রিপোর্টের উপর বেস করে তখন যদি দেখে যে না এখানে হচ্ছে আপনার এটা অডিটে ট্রিগার করে, এখানে আরো সাপোর্টিংস দরকার আছে, তখন তারা কি করবে, এটা অডিটে ফেলবে। অডিটে ফেলে দেন হচ্ছে নর্মাল রেগুলার যে অডিট প্রসিডিউর, তখন হচ্ছে ডিসিডি কি করবে, সেই অডিটটা করবে। এরপরে যেটা আপনার হয়, আপনি দেখা গেল এখানে অ্যাগ্রিপ্ট হলেন, অ্যাগ্রিপ্ট হওয়ার কারণে তখন আপনি কি করতে পারবেন, অ্যাপিল করতে পারেন। সেটা হচ্ছে আপনার কমিশনার বরাবর, কমিশনার অ্যাপিল, মানে এটার উপরের যে স্টেজটা, কমিশনার অ্যাপিল বরাবর আপনি অ্যাপিল করতে পারেন। তো অ্যাপিলেও যদি আপনি অ্যাগ্রিপ্ট হন, তখন আপনি কি করতে পারেন, এই যে এখানে যেটা বলছে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল, অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপনি অ্যাপ্লাই করে
তখন হচ্ছে কি ওখানে আপনি জাজমেন্ট চাইতে পারেন। আর অ্যাপেলেট ট্রাইব্যুনালও যদি আপনি অ্যাগ্রিভ থাকেন তখন আপনি হাইকোর্টে যেতে পারেন, যেটা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্সের পারভিউর বাইরে, ওটা হচ্ছে তখন আপনার ওই হাইকোর্টে চলে যায় বা আপনার সুপ্রিম কোর্টে চলে যায় আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার স্ট্রাকচারটা। এইখানে হচ্ছে জাস্ট আপনার কি বলে থিওরিটিক্যাল জিনিসপত্রে বলা আছে যে এনবিআর এর ফাংশন গুলা কি, এখানে আহামরি কিছু নাই, টেকনিক্যাল কোনো টার্ম নাই। ট্রাইব্যুনালের ক্ষেত্রে যেটা হয়, ট্রাইব্যুনালের কয়েকটা বেঞ্চ থাকে, সেই বেঞ্চে আপনার ফাইলটা যে বেঞ্চে যাবে সেখানে একটা বেঞ্চ বসে, সেই বেঞ্চে একজন প্রেসিডেন্ট থাকে। সেই প্রেসিডেন্টই হচ্ছে আপনার কি করে আপনার হেয়ারিংটা নিবে। সেখানে আপনি এগ্রি পার্টি হলে আপনি কি করবেন, সেখানে আপনি হেয়ারিং দিবেন, হেয়ারিং দিয়ে আপনার এক্সপ্লেনেশন দিবেন, সাপোর্টিং দিবেন, এবং সেটা যদি আপনার স্যাটিসফাই হয় তখন আপনার ফেভারে আসবে, না হলে আপনার এগেনস্টে চলে যাবে। এটা হচ্ছে আপনার ট্রাইব্যুনালের প্রসিডিউরটা। এখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে এডিআর। এটা বলে আমি এই চ্যাপ্টার শেষ করে দিব। মানে হচ্ছে আমি যে আপনাদের চেইনটা বললাম যে আপনার রিটার্ন সাবমিশন, তারপর হচ্ছে অডিট প্রসিডিউর, অডিটে আপনি যদি অ্যাগ্রিপ্ট হন তখন আপনি ফার্স্ট অ্যাপিলে অ্যাগ্রিপ্ট হলে আপনি কোথায়, ট্রাইব্যুনালে অ্যাগ্রিপ্ট হলে আপনি কোথায় যাবেন, হাইকোর্টে। এখন আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টে একটা টার্ম আছে, সেটা হচ্ছে অল্টারনেট ডিসপুট রেজুলেশনস, এডিআর। যে আপনি আপনার যদি কোনো এসএসসি যদি অ্যাগ্রিপ্ট হয় তাহলে আপনি হাইকোর্ট পর্যন্ত যেতে পারেন। এর বাইরেও ইনকাম ট্যাক্স অ্যাক্ট কি করে, আপনাকে সেপারেট একটা মডেল বা সেপারেট একটা ওয়ে বলে দিছে যে এডিআর এর মাধ্যমে তুমি চাইলে কি করতে পারবা, তোমার এই কেসগুলো বা তোমার এই প্রবলেমগুলো সলভ করতে পারবা। যেমন এখানে বলছে যে অল্টারনেট ডিসপুট রেজুলেশন ইন আইটিএ 2023 টু বি রিজলভ any dispute of an SEC lying with an income tax authority, সেটা ইনকাম ট্যাক্স অথরিটির সাথে হোক, মানে অ্যাপেলে থাকুক, অথবা ট্যাক্সেস অ্যাপেলেট ট্রাইব্যুনালে থাকুক, অথবা কোর্টে থাকুক। মানে আপনার ফাইল যদি হাইকোর্টেও চলে যায় তারপর আপনি কি করতে পারেন, এডিআর এ অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, দিস ইজ ডান টু সিম্পলিফাই অ্যান্ড স্পিড আপ ডিসপুট রেজুলেশন প্রসেস। দ্য হোল প্রসেস ইজ সামারাইজড ইন দ্য ফলোইং ফিগার। আচ্ছা, নিচে একটা সামারি দিছে। তো এডিআরটা হচ্ছে আপনার কি, এই নর্মাল আমার অ্যাপিল ট্রাইব্যুনাল হাইকোর্টের বাইরে একটা প্রসিডিওর, যেইটা কিনা আপনার কি করতে পারে, আপনার ফাইল যদি হাইকোর্টেও থাকে তখন আপনি কি করতে পারেন, প্রপারলি এই সেকশনের আন্ডারে অ্যাপ্লাই করে আপনি ফাইলটা ব্যাক আনতে পারেন। ব্যাক এনে আপনি কি করতে পারেন, এটা আপনি এডিআর এ অ্যাপ্লাই করতে পারেন। এবং এডিআরটা যেভাবে ফাংশন করে, এডিআর এর মধ্যে আপনার কি হয়, এনবিআর এর প্রেজেন্ট যারা আছে আপনার বোর্ডের যারা প্রেজেন্ট মেম্বাররা আছে, প্লাস আপনার এখানে পাস্ট মেম্বারদের নিয়ে কি করে একটা ফর্ম করে, একটা কমিটি করে দেন তারা কি করে, এখানে আপনার এই এডিআর প্রসেসটা আপনার কি করে ফাংশন করে। এবং এডিআর এর ক্ষেত্রে আপনার যেটা হয়, আপনাদের আমি একটু বলি, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা বলি। আপনার এডিআরটা আপনার যে ফ্যাসিলিটেটর থাকে আর কি, মানে ফ্যাসিলিটেটর কারা থাকে, ফ্যাসিলিটেটর থাকে যে আমি যেটা বললাম যে আপনার এখানে এনবিআর পাস্ট কিছু মেম্বারদেরও কি করে আপনার এখানে আপনার এঙ্গেজ করে। যেমন আমরা দেখছি যে আইসিএপি তে রঞ্জন স্যার হচ্ছে ক্লাস নিতেন, উনি তো কি ছিলেন, এনবিআর কমিশনার ছিলেন, মেম্বার ছিলেন, রাইট, ট্রাইব্যুনালেও ছিলেন উনি। তো উনি এখন রিটায়ারমেন্টে চলে গেছেন। তো দেখা গেল এডিআর কি করতে পারে, ওনাকে ওই কমিটিতে ডাকতে পারে, এবং এট দ্য সেম টাইম আপনার কি থাকবে, প্রেজেন্ট যারা আছে তারাও থাকবে। ওই কমিটির কাজ হচ্ছে আপনার এটাকে কি করা, রিজলভ করা। হ্যাঁ, কি রিজলভ করা, এডিআর এ হয় কি, আপনার ধরেন আপনার ট্রাইব্যুনাল বা হাইকোর্টে আপনি 5টা পয়েন্টে গেছেন, যে আপনি 5টা পয়েন্টে আপনাকে ডিজালও করে রাখছে, আপনি এই 5টা পয়েন্টে অ্যাগ্রিড। হ্যাঁ, তো প্র্যাকটিক্যালি এডিআর এ যেটা হয়, তখন এখানে একটা উইন উইন সিচুয়েশনের একটা ইস্যু চলে আসে। মানে 5টা পয়েন্টের মধ্যে তখন আপনাকে বলবে, তাহলে আপনি করেন, আপনি যে লিগ্যাল পয়েন্ট গুলো আছে, আমরা জানি লিগ্যাল পয়েন্ট গুলো হচ্ছে কি, ম্যাটার অফ ইন্টারপ্রিটেশন অফ লর ইন্টারপ্রিটেশনের বাইরে তার এখানে কিছু নাই। তখন বলে যে আপনি তাহলে লিগ্যাল পয়েন্ট যেগুলো মেরিট আছে এগুলো আপনি নেন, আর বাকি ধরেন 2টা পয়েন্ট যেগুলো হচ্ছে লামসাম বেসিসে, এগুলো আপনি ফরগো করেন। মানে ওই 2টা আপনি ট্যাক্স পে করে দেন, আপনি এই 3টা নেন। তো এরকম একটা কি হয়, আপনার নেগোসিয়েশন হয়। হওয়ার পরে যখন দেখা যায় যে বোথ পার্টি এগ্রি করে, তখন হচ্ছে কি করে, এডিআরটা ফাংশন করে। হ্যাঁ, তবে যেমন এখন এনবিআর এর যে অবস্থা, বা এখন যে এনবিআর এর মানে আপনার যে কারেন্ট যে মানে তাদের স্ট্যাটাস, এডিআরটা এখন খুব বেশি ফাংশন করে না। এনবিআর এ এই এলটিইউ তে আপনার একজন জয়েন্ট কমিশনার ছিলেন, সে হচ্ছে জাফর ইমাম স্যার। তো উনি থাকা অবস্থায় বেশ কিছু এডিআর সাকসেস হয়েছে। যেমন আমি বলতে পারি
আইডিএলসি ফাইন্যান্সের একটা এডিআর সাকসেস হয়েছে, গ্রামীণ ফোনের একটা এডিআর সাকসেস হয়েছে। তো এটা হচ্ছে আরো বিফোর 3 ইয়ার্স, মানে 3 বছর আগের কথা। বাট এখন যে অবস্থা, এখনকার অবস্থায় হচ্ছে আপনার মানে এনবিআর তো খুব অ্যাগ্রেসিভ। তো এখন দেখা যায় যে তারা এডিআরটা ওরকম মানে যদিও বাইরে রেগুলেশন আছে, কিন্তু দেখা যায় প্র্যাকটিক্যালি এটা সাকসেস হয় না। হ্যাঁ, তো এই এডিআর, এটা হচ্ছে আপনার এডিআর প্রসেসটা। তো এডিআর এর ক্ষেত্রে আমি আপনাদের একটু বলি, যে আপনাদের যেটা বললাম আমি, যে আপনার একটা ফাইল যদি হাইকোর্টে থাকে, ট্রাইব্যুনালে থাকে বা আইপিএলে থাকে, আপনি চাইলে কি করতে পারেন, সেই ফাইলটা ব্যাক এনে আপনি এডিআর এ রিজলভের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারেন। তবে এটা হচ্ছে কি, এই 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 পয়েন্টটা ভালো করে মনে রাখেন, যে এই অ্যাপেল গুলা যদি এসএসজি নিজে করে, যে ধরেন যে আপনি আপনি অ্যাপেলে গেছেন, আপনি ট্রাইব্যুনালে গেছেন, আপনি হাইকোর্টে গেছেন, তাহলে আপনি অ্যাপ্লাই করে কি করতে পারেন, ফাইল আনতে পারবেন। কিন্তু এমন অনেক কেস আছে যে ধরেন যে এসএসজি ধরেন যে ট্রাইব্যুনালে উইন করছে বা অ্যাপেলে উইন করছে, তখন কি করে ট্যাক্স অথরিটি কি করে, ওই রায়ের এগেইনস্টে আবার ট্যাক্স অথরিটি কি করে, হায়ার কোর্টে কি করে, অ্যাপ্লাই করে। তার মানে আপনার একটা ফাইল হাইকোর্টে পেন্ডিং আছে বা ট্রাইব্যুনালে পেন্ডিং আছে, কি জন্য, ট্যাক্স অথরিটির অ্যাপ্লিকেশনের কারণে বা ট্যাক্স অথরিটির অ্যাপেলের কারণে ওই ফাইলটা আপনি কি করতে পারবেন না, এডিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তার মানে এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে, এডিআর এর জন্য আপনি সেটাই অ্যাপ্লাই করতে পারবেন যেটা হচ্ছে আপনি হায়ার অথরিটির কাছে অ্যাপিল করছেন। কিন্তু ট্যাক্স অথরিটি যদি আপনার কোনো ফাইলের এগেইনস্টে হায়ার অথরিটির কাছে অ্যাপ্লাই করে, সেই ফাইল কখনো কি করা যাবে না, এডিআর এ রিজলভ করা যাবে না। এটা হচ্ছে এডিআর এর একটা লিমিটেশন। সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। সো এই চ্যাপ্টারটা মেইনলি হচ্ছে আপনার ওই ডিসিটি লেভেলে কিভাবে ফাংশন করে, অ্যাপিল লেভেলে কিভাবে ফাংশন করে, ট্রাইব্যুনাল লেভেলে কিভাবে ফাংশন করে, আর হচ্ছে আপনার হাইকোর্ট লেভেলে সরি এডিআর লেভেলে কিভাবে ফাংশন করে, এটিরই একটা সামারি, যেটা আপনাদের আমি শর্টে বলে দিলাম, কারণ এখান থেকে আপনার এতটুকু জানলেই হবে, আপনার এর বাইরে জানা দরকার নাই। এরপর আমাদের অ্যাপিলের একটা চ্যাপ্টার আছে, ট্রাইব্যুনাল রিলেটেড চ্যাপ্টার আছে, ওইখানে আমরা দেখব কিভাবে অ্যাপিল করে, কিভাবে ট্রাইব্যুনাল করে, কি পরিমাণ ফি দিয়ে অ্যাপিল ট্রাইব্যুনাল করতে হয় বা এডিআর করতে হয়, ওই টপিকটা আমরা ওইখানে দেখবো। এখানে জাস্ট আপনাদের বেসিকটুকু বা সামারি দেয়া, যেটা আমি ডিসকাস করে দিলাম এই চ্যাপ্টার 2-তে, এর বাইরে আমাদের আর কোনো ডিসকাশন দরকার নাই। তো আমরা এখন চ্যাপ্টার 3-তে চলে যেতে পারি। চ্যাপ্টার 3-তে যাই আমরা। আপনাদের কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? কেউ কোনো কথা বলেন না, দু একজন ছাড়া। বুঝতে প্রবলেম হলে বললেন, ঠিক আছে? আচ্ছা, চ্যাপ্টার 3টা হচ্ছে আমাদের চার্জ অফ ইনকাম ট্যাক্স। যেই যে আমরা এতক্ষণ ধরেন এত ডেফিনিশন দেখলাম, কোম্পানি, ইন্ডিভিজুয়াল, রেসিডেন্ট, নন রেসিডেন্ট, ডিভিডেন্ড, কত কিছু দেখলাম, ক্যাপিটাল গেইন, হ্যাঁ, তো অনেক টার্ম দেখলাম। তো হ্যালো, আচ্ছা, তো এখন আমরা দেখবো যে ইনকাম ট্যাক্সটা কিভাবে চার্জেবল হয়, কিভাবে চার্জ করে। তো এই চ্যাপ্টারে হচ্ছে আপনার ইনকাম ট্যাক্সের কিভাবে চার্জ করবে বা কিভাবে অ্যাপ্লাই করবে এই রিলেটেড। তো আমরা এখানে একটু দেখি চার্জ অফ ট্যাক্স। সো সেকশন ওভারভিউটা আমরা যদি একটু দেখে রাখি, দেখেন এখানে বলছে যে ট্যাক্স শ্যাল বি চার্জ এট দ্য রেট অর রেটস অ্যাকর্ডিং টু দ্য ফাইন্যান্স অ্যাক্ট। মানে প্রত্যেক বছরে যে আপনার ফাইন্যান্স অর্ডিন্যান্স আসে, যেটা আমি বললাম যে এখন তো আপনার রেট প্রেসক্রাইব করে দেয় প্রসপেক্টিভ বেসিসেও, সেই অনুযায়ী আপনার কি হবে, ট্যাক্সটা অ্যাপ্লাই হবে। তারপর বলছে রেটস অফ ট্যাক্স ক্যান বি ভ্যারিড অন বেসিস অফ ইনকাম এন্ড টাইপস অফ এসএসসি। দেখেন আপনাদের একটা কথা বলি, যেটা আমি বললাম যে প্রসপেক্টিভ বেসিসের রেট, যেমন আপনার 2026-27 ইনকাম ইয়ারের ট্যাক্স রেটও এবার বলে দিছে, রাইট? তো আগে কি হতো, আগে হচ্ছে রেট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট হতো। রেট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট মানে আপনার ফাইন্যান্স অর্ডিন্যান্সে যে রেট আসতো সেটা কি করতাম, আগের অ্যাসেসমেন্ট ইয়ারে আমরা অ্যাপ্লাই করতাম, রাইট? যেমন ধরেন আপনার 2022-এর যেটা আপনার ফাইন্যান্স অর্ডিন্যান্স আসছিল, 2022-এর ফাইন্যান্স অর্ডিন্যান্স বা ফাইন্যান্স অ্যাক্ট আসছে কবে, 1 জুলাই 2022। তো 2021-22-এর যে ফিসক্যাল ইয়ার ছিল, সেই ফিসক্যাল ইয়ারের জন্য কিন্তু আমি কি করছি, ওই ফাইন্যান্স অর্ডিন্যান্স 2022 যখন আসছে তখন ওই রেট অ্যাপ্লাই করছি যখন রিটার্ন সাবমিট করতে গেছি, রাইট? তার মানে তখনকার কিন্তু ওইটা কি ছিল, আমাদের রেট্রো ইম্প্যাক্ট ছিল। আর এখন যে প্রসেসটা চলতেছে এটাকে বলে প্রসপেক্টিভ বেসিস ইম্প্যাক্ট, যে আপনার এই আমার তো অলরেডি 26-27 রেট দিয়ে দিছে,
তাহলে আমি 26-27-এর জন্য যখন আমি ট্যাক্স কনসিডার করব, ট্যাক্স প্রভিশন করব, তখন আমার কি হবে, এই প্রসপেক্টিভ বেসিসের রেট যেহেতু দিয়ে দিছে, তাহলে আমি ওইটাই কি করতে থাকবো, ফলো করতে থাকবো। বাট টিডিএস এর ক্ষেত্রে আমি যেটা বললাম, আপনাদের পার্থক্যটা একটু বুঝেন। আমি যেটা বললাম এটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স, হ্যাঁ, বাট ট্যাক্স ডিডাকশন এট সোর্স যেটা আমরা বলি, বা আপনার টিডিএস বলি, বা উইথহোল্ডিং ট্যাক্স বলি, বা উইথহোল্ডিং ভ্যাট যেটা আমরা বলি, এটা কিন্তু হয় কখন থেকে, আপনার এট দ্য টাইম অফ মেকিং পেমেন্ট, তখন যে রেগুলেশন বলবৎ থাকবে সেই রেগুলেশন। ওকে, সাপোজ ধরেন যে আপনার 25শে জুন 2025, বা ধরেন 25শে মে 2025 আমি একটা ট্রানজাকশন করছি, তখন আমার টিডিএস এর অ্যাপ্লিকেশন যেটা, তখন টিডিএস এর অ্যাপ্লিকেশনটা হবে কি, ওই আগের ফাইন্যান্স অর্ডিন্যান্সের যে রেট ছিল সেই রেটটা। বাট 1 জুলাইতে আমি যখন চলে আসলাম, তখন আমার কি হলো, নতুন একটা টিডিএস রেট আসলো। তখন ওই 1 জুলাই যখন ট্রানজেকশন হবে, তখন আমার কি হবে, ওই সময়কার টিডিএস এর যে রেটটা, ওই রেটটাই অ্যাপ্লাই হবে। তার মানে আমার এই টিডিএস বা উইথহোল্ডিং ট্যাক্সটা ফাংশন করে হচ্ছে এট দ্য টাইম অফ মেকিং পেমেন্ট, আর কর্পোরেট ট্যাক্সটা ফাংশন করে ওই যে আমার জন্য ওই প্রেসক্রাইব রেট, যখন যেটা রেট প্রেসক্রাইব করা ছিল, ওই রেটটা আমার জন্য তখন কি করা হয়, ফলো করা হয়। ওকে, সো উইথহোল্ডিং ট্যাক্স এট দ্য টাইম অফ মেকিং পেমেন্ট, আর কর্পোরেট ট্যাক্সটা হচ্ছে আমার ওই পার্টিকুলার ফিসক্যাল ইয়ারের জন্য যখন যে রেটটা ছিল, ওই রেটটা আমার কি হবে, ফলো করতে হবে। সো এটা হচ্ছে উইথহোল্ডিং ট্যাক্স, আর হচ্ছে আপনার কি বলে, ওই কর্পোরেট ট্যাক্সের যে পার্থক্যটা, এবং যেটা ফাইন্যান্স অ্যাক্টের একটা ইম্প্যাক্ট থাকে, প্রত্যেক বছরে আমাদের ফাইন্যান্স অ্যাক্টের উপর তাকাই থাকতে হয় যে এটা যখন আসবে ওই রেটটা আমরা কি করব, ফলো করব। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা কথা বলছে, চার্জ অফ ইনকাম ট্যাক্স। তো এখানে চার্জ অফ ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমাদের যেই কাজটা করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার আমার ইনকাম ট্যাক্স শ্যাল বি লেভিড, ইম্পোজড, পেইড অর কালেক্টেড অন দ্য বেসিস অফ টোটাল ইনকাম অফ এনি পারসন ইন অ্যান ইনকাম ইয়ার। তার মানে আমার একটা পার্সনে যখন আমি ট্যাক্স চার্জ করব, তখন ওই পার্সনে কি করতে হবে, আমার ইনকামটা ডিটারমিন করে নিতে হবে। তারপরে বলছে যে আপনার এই যে এখানে যেটা বলছে যে পার্লামেন্টে যে অ্যাক্ট পাস হয়, সেই অ্যাক্টের উপর বেস করে যে রেট থাকে, সেই রেটের উপর বেস করে আমরা ট্যাক্স কালেক্ট করব। এরপরে বলছে যে আপনার আন্ডার দিস প্রভিশন অফ অ্যাক্ট ফলোইং ট্যাক্স মে লেভি, মানে কোন কোন ট্যাক্স গুলা মানে অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে আপনার টিডিএস অ্যাপ্লাই করা হয়, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অ্যাপ্লাই করা হয়, মিনিমাম ট্যাক্স অ্যাপ্লাই করা হয়, অথবা এনি আদার ট্যাক্স অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, এর বাইরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আপনার সারচার্জ আছে। আমরা জানি সারচার্জ কি। সো সারচার্জের জন্য আমাদের হচ্ছে সেপারেট কিছু রেট দেওয়া আছে। এবার সারচার্জের উপর কোনো চেঞ্জ নাই, আগের যে রেট ছিল সেটাই আছে, সেটা আপনারা একটু দেখে নিন। সারচার্জে এখানে কোনো চেঞ্জ নাই। এটা হচ্ছে আপনার কি, এডিশনাল ট্যাক্স। এডিশনাল ট্যাক্স হচ্ছে আপনার, দেখেন এখানে বলছে যে, এটি একটু দেখি, যে এই কনসেপ্টটা একটু দেখি। নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইন ইন এনি আদার প্রভিশন অফ ইনকাম ট্যাক্স এট দেশ হোয়ার এনি পারসন এমপ্লয়েজ অর অ্যালাউস এনি ফরেন টু ওয়ার্ক এট দ্য বিজনেস অর প্রফেশন উইদাউট প্রায়র অ্যাপ্রুভাল অফ কম্পিটেন্ট অথরিটি অফ দ্য গভর্নমেন্ট। মানে ধরেন আপনার কোম্পানিতে ফরেন এমপ্লয়ি আছে, কিন্তু আপনি কম্পিটেন্ট অথরিটির প্রায়র অ্যাপ্রুভাল নেন নাই। যেমন ফরেন এমপ্লয়ীদের ক্ষেত্রে আপনার অ্যাপ্রুভাল নিতে হয় বা পারমিশন নিতে হয় কোথা থেকে, বিডা থেকে। তো দেখা গেল আপনি বিডা থেকে অ্যাপ্রুভাল নেন নাই। সো যদি আপনি বিডা থেকে অ্যাপ্রুভাল না নেন, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, shall be charged additional tax at the rate of 50% of the tax payable or 5 lakh whichever is higher। আপনার কোম্পানি যদি ফরেন এমপ্লয়ির কি করে, প্রপারলি পারমিশন না নিয়ে তাকে নিয়োগ দেয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনার কোম্পানি কি হবে, ট্যাক্স লায়াবিলিটির উপর কি করতে হবে, তাকে 50% হায়ার ট্যাক্স দিতে হবে, অথবা 5 লাখ whichever is higher। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে, তার ইনকাম হচ্ছে 20 লাখ টাকা, 2 কোটি টাকা, তার ট্যাক্স রেট 27%, তাহলে ট্যাক্স আসে 55 লাখ টাকা। দেখা গেছে সে তার ফরেন এমপ্লয়িকে কি করে নাই, ভ্যালিড ওয়ার্ক পারমিট নাই, বা ওয়ার্ক পারমিট ছিল ওটা এক্সপায়ার হয়ে গেছে, এক্সটেন্ড করে নাই। সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স অথরিটি যদি এটা জানতে পারে, সে কি করবে, অ্যাডিশনাল 50% ট্যাক্স অথবা 5 লাখ। তো আপনার এই 55 লাখের উপর 50% ট্যাক্স আছে 27,50,000, যেটা হচ্ছে 5 লাখের উপরে, তাকে এই 5 লাখের উপরে কি করবে, আপনার চার্জ করবে 27,50,000। তখন তার টোটাল ট্যাক্স লাইবিলিটি হবে 82,50,000 টাকা। সো এটা হচ্ছে আপনার ওই রেগুলার ট্যাক্সের বাইরে একটা এডিশনাল ট্যাক্স, যেটা আপনার সেকশন 90-তে বলা আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের একটা বলা আছে যে চার্জ অফ মিনিমাম ট্যাক্স ফর কোম্পানিজ।
যে কোম্পানির জন্য একটা মিনিমাম ট্যাক্সের কথা বলা আছে। আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের কিছু টিডিএস এর সেকশন আছে, যেগুলো হচ্ছে কি আপনার ওই সেকশনগুলোতে যে ট্যাক্স ডিডাক্ট করে সেটা হচ্ছে কি হয় আপনার মিনিমাম ট্যাক্স হিসেবে ট্রিট হয়। হ্যাঁ, তো এইবার হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্টে এই মিনিমাম ট্যাক্সের কিছু আবার নতুন ইনক্লুশন আছে, আমরা একটু দেখে দিই। আপনার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে আমাদের সেটা হচ্ছে চ্যাপ্টার হচ্ছে কত, আমাদের সেকশন 163। আমরা যদি 163-তে যাই, আমি একটু দেখে ফেলি এখানে। এই যে দেখেন, এইখানে হচ্ছে আপনার এই মিনিমাম ট্যাক্সের মানে আপনারা যদি একটু কম্পেয়ার করি, দেখেন আগে ছিল পার্টিকুলার কয়েকটা সেকশন ছিল, দেখেন যেগুলো হচ্ছে আপনার মিনিমাম ট্যাক্স হিসেবে কনসিডার করা হবে। এবছর দেখেন এখানে টিডিএস সেকশন গুলো আরো বাড়ানো হয়েছে, অনেকগুলো সেকশন ইনক্লুড করা হয়েছে যেগুলো হচ্ছে কি আপনার মিনিমাম ট্যাক্স হিসেবে আপনার কি করা হবে, ট্রিট করা হবে। হ্যাঁ, মিনিমাম ট্যাক্স হিসেবে ট্রিট করা হবে। তো আপনার এই সেকশন গুলো আপনারা একটু, আমরা যখন টিডিএস এর সেকশন দেখবো তখন ওইখানে আমরা প্রত্যেকটা সেকশন দেখে নিব যে অ্যাকচুয়ালি কোন সেকশন কোনটা কি দ্বারা মিন করে। সো এইখানে মিনিমাম ট্যাক্স এর এখানে আপনার একটু চেঞ্জ আনা হয়েছে। আর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার রেট গুলা, মানে টিডিএস এর রেট। এরপরে এখানে কোম্পানির জন্য আবার সেপারেট একটা আপনার কি দেয়া আছে, প্রভিশন দেয়া আছে যে ওই উপরের যে সেকশনটা আছে এটার বাইরেও কি করতে হবে, ওই সিগারেট ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা আছে তাদের জন্য হচ্ছে আপনার একটা অ্যাডিশনাল মিনিমাম ট্যাক্স দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার 3%। তারপর হচ্ছে আপনার মোবাইল ফোন অপারেটর, যেটা আমাদের কমন 2%। আর ইন অ্যান্ড আদার কেসের ক্ষেত্রে 0.6% অফ গ্রস রিসিভ, এখানে কি করা হয় মিনিমাম ট্যাক্স ক্যালকুলেট করা হয়। তো মিনিমাম ট্যাক্স ক্যালকুলেট করার সময় আপনার এই যে আমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবো আমরা। ইন দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 কোম্পানি এক্স রিপোর্ট লস অফ টাকা 10 লাখ উইথ অ্যানুয়াল টার্নওভার অফ 1 কোটি। দ্য কোম্পানি ইজ রিকোয়ার্ড টু পে কত, 60,000 টাকা মিনিমাম ট্যাক্স। যদিও কোম্পানি লস আছে কিন্তু তাকে 60,000 টাকা মিনিমাম ট্যাক্স দিতে হবে। কেন দিতে হবে? কারণ তার আমাদের মিনিমাম ট্যাক্সটা ক্যালকুলেট করার পরে আমাদের কি করা হয়, একটা কনসিডারেশন আনা হয় যে হায়ার ওয়ান যেটা, সেটা তার রেগুলার ট্যাক্স আর হচ্ছে আপনার তার মিনিমাম ট্যাক্স, এই দুইটার যেটা হায়ার ওয়ান সেটার উপর তাকে কি করতে হবে, ট্যাক্স পে করতে হবে। তো তার মিনিমাম ট্যাক্স হচ্ছে 60,000 কিন্তু তার রেগুলার ট্যাক্স 0, যদিও লস, কিন্তু তার মিনিমাম ট্যাক্স যেহেতু 60,000 আসছে, তাহলে আমার 0 আর 60,000 হায়ার ওয়ান 60,000 হবে, সো আমাকে ট্যাক্স পে করতে হবে। এরপরে দেখেন বলছে যে আপনার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। এখানে বলছে গ্রস রিসিপ্টের উপরে 0.60%। তো হ্যাঁ গ্রস রিসিপ্টের কি কোনো আর কি ডেফিনেশন বলা আছে? কারণ গ্রস আমরা টার্নওভারটাই ধরি। গ্রস রিসিট বলতে আপনার টার্নওভারটা আমরা বুঝি, ঠিক আছে? আচ্ছা, এর বাইরে কিছু আসবে না এটা? না, এর বাইরে কিছু আসবে না। আমাদের টার্নওভার যেটা থাকে, মানে যেটা ইনকাম থাকে আমাদের, হ্যাঁ, নট প্রফিট, যেটা আমাদের ইনকাম, সেই ইনকামটাকে আমরা কি করব, আমরা গ্রস রিসিট হিসেবে ধরবো আমরা, ঠিক আছে? ভাইয়া এবছর তো 0.6 এর জায়গায় 1% হবে না? হ্যাঁ, ওটা আমরা যাবো, একটু দাঁড়ান যাচ্ছি। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমি অ্যাড করতে যাচ্ছিলাম। সো গ্রস হ্যাঁ, রিসিপ্টের ভিতরে ভাই আমরা যে মানে ইন্টারেস্ট ইনকাম গুলা পাই প্লাস ধরেন ডিভিডেন্ড গুলা পাই, ওগুলো তো ভাইয়া ইনক্লুড হওয়ার কথা, তাই না? হ্যাঁ, ইনকাম 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 হ্যাঁ, আর ইনকাম আছে। ইন্টারেস্ট ইনকামটা তো ভাই এখানে মিনিমাম ট্যাক্সের ইয়াতে তো পড়ে, মানে 163 আন্ডারে মানে একটা ইয়া আছে মানে ইন্টারেস্ট ইনকামের জন্য। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আছে, হ্যাঁ তো হ্যাঁ, ওটা minimum tax। জি ভাই, সেক্ষেত্রে গ্রস রিসিপ্টের ক্যালকুলেশনে ভাই ওইটার জন্য যে অ্যাপ্লিকেবল রেটটা আছে ভাই এখানে 163 আন্ডারে, সো ওইটা কি আমরা ফলো করব জাস্ট ওই পোর্শনটার জন্য, মানে ইন্টারেস্ট ইনকামের জন্য অ্যাপার্ট হ্যাঁ ফ্রম? ওই পোর্শন, হ্যাঁ ওই পোর্শনটার জন্য ওটা ফলো করবেন। হ্যাঁ জি জি বুঝতে পারছি। জি। এই যে দেখেন, যেটা হচ্ছে যে আমাদের 0.6% ছিল, যেটা হচ্ছে আপনার ওই গ্রস রিসিপ্টের যে এনি আদার কেস, সেটা হচ্ছে এই বছর আপনার বাড়ায় কত করা হয়েছে, আপনার 1% করা হয়েছে, ঠিক আছে? সেটা আপনার এই বছরে চেঞ্জ করে 1% করে দিছে। আর সিগারেট কোম্পানির জন্য 1% করছে, আর মোবাইল অপারেটরের জন্য 1.5% করছে। মানে নতুন একটা টেবিল তারা এখানে রিপ্লেস করে দিছে। সো আমাদের এবারে রেট গুলো হবে এই নতুন অর্ডিন্যান্স অনুযায়ী কনসিডার করা হবে। তবে এখানে একটা কথা বলছে যে আপনার, তবে শর্ত থাকে যে উক্ত সারণীর ক্রমিক নাম্বার 5 প্রযোজ্য হয় এরূপ ক্ষেত্রে
পণ্য উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইহার বাণিজ্যিক উৎপাদন শুরুর প্রথম 3 বছরের রেট হবে 0.1%। তো কমার্শিয়াল প্রোডাকশনের প্রথম 3 বছরে আপনার এই রেটটা হবে কত পার্সেন্ট? 1% হবে। ঠিক আছে, তো এই মিনিমাম ট্যাক্সের চেঞ্জ আপনারা একটু দেখবেন। এই যে এখানে একটা एग्जांपल দিয়েছে, আমরা এটা একটু দেখি, ইলাস্ট্রেশন চার্টটা একটু দেখি। এখানে বলছে দেখেন, ইন দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 এ পাবলিক ট্রেডেড কোম্পানি রিপোর্টস টোটাল ইনকাম 3 লাখ ফ্রম বিজনেস। হাউস প্রপার্টি বলছে হচ্ছে আপনার তার আরো 2টা সোর্স আছে, হাউস প্রপার্টি এবং আদার সোর্স। তো অ্যানুয়াল অ্যাসেসড বিজনেস ইনকাম টার্নওভার কত আপনার 10 লাখ, আর প্রপার্টি ইনকাম হচ্ছে আপনার 2 লাখ। হ্যাঁ, তো আপনার দেখেন তাহলে হচ্ছে আপনার টার্নওভার আসছে তার 10 লাখ, হাউস প্রপার্টি থেকে 2 লাখ, আর আদার সোর্স থেকে আসছে আপনার কত, ওই যে 1,20,000 ব্যাংক ডিপোজিট থেকে। তাহলে এই মিলে টোটাল হচ্ছে তার কত, 13,20,000। ঠিক আছে, হ্যাঁ। তো আপনার রেগুলার ট্যাক্স আসতেছে কত, 20%, তার 60,000 টাকা। কিন্তু তার মিনিমাম ট্যাক্স আসতেছে কত, দেখেন মিনিমাম ট্যাক্স আসতেছে এই যে টোটাল 13,20,000 এর উপর আপনার এখন যেটা 1%, সেই 1% অ্যাপ্লাই করলে যেটা আসবে সেটাই তার জন্য কি হবে, মিনিমাম ট্যাক্স। তার মানে মিনিমাম ট্যাক্সের জন্য আমার কি করতে হবে, টোটাল রিসিপ্টটাকেই আমার কি করতে হবে, কনসিডার করতে হবে। বুঝতে পারছেন? ভাই এখানে আমার একটা কোশ্চেন ছিল, যেমন এই যে এখানে ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো আমার 160 এর আন্ডারে হচ্ছে কি, যেমন ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, সো নরমালি হচ্ছে 10% ভাই কেটে রাখে। So, এটা কি ভাই হ্যাঁ মিনিমাম ট্যাক্স হিসাবে ভাই এখানে আলাদাভাবে মানে কাউন্ট করার কথা না ভাই? এখানে তো দেখতেছি রেগুলার 0.60% অ্যাপ্লাই করা হয়েছে, হ্যাঁ, টোটালটার উপরে। বাট আমার কথা হচ্ছে ভাই ইন্টারেস্টটা কেন আমি সেপারেটলি 10% দিয়ে মাল্টিপ্লাই করলাম না, 0.60% দিয়ে কেন একসাথে ভাই মাল্টিপ্লাই করলাম? আপনি বলতে চাচ্ছেন হচ্ছে ওইখানে আপনার যেটা রিডিউস রেট, ওটার জন্য কেন রিডিউস রেট অ্যাপ্লাই করলাম না? হ্যাঁ 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 ওইটাই ভাই। না, এটা হচ্ছে আপনার মানে হচ্ছে বুঝতে পারছি, আপনার এটা বুঝতে পারছি, কিন্তু আপনার এই টোটাল যখন আপনি গ্রস রেসিপ্টই করবেন তখন আপনাকে এখানে ওই 1% অ্যাপ্লাই করতে হবে। এখানে আর এখানে আর সেপারেট রেটটা আসবে না। বুঝতে পারছেন? এখানে আপনি যখন ওই টোটাল গ্রস রিসিপ্ট কনসিডার করবেন তখন এটার উপর যে আপনার রেগুলার যে রেট, প্রেসক্রাইব যে রেট, এই 1% এটাই অ্যাপ্লাই করতে হবে। এইখানে আর ওটার জন্য ওই প্রেসক্রাইব যে মিনিমাম ট্যাক্স ওইটা আপনার অ্যাপ্লাই হবে না। এটা ঠিক আছে? বুঝতে পারছি ভাই। কেন কোশ্চেনটা গুলো, আমাদের বইতে ভাই একটা ম্যাথ আছে, হ্যাঁ, আমি অলরেডি হ্যাঁ। আরো বেশ কিছু চ্যাপ্টার পড়ছি, হ্যাঁ, তো হ্যাঁ, ওই হ্যাঁ। ম্যাথটাতে আমি দেখছি যে ভাইয়া এটা সেপারেট করে ওইটার উপরে আপনার আচ্ছা, হচ্ছে ওটা গিয়ে ওটা ওটা কোন চ্যাপ্টারে বলুন তো একটু আমাকে। এখন তো আমার স্পেসিফিক ভাবে বইটা হাতে নাই, মানে আমি একটু বাইরে আছি, আচ্ছা, আমি ইয়াতে করতেছি। তাহলে So, আপনি আমাদের হ্যাঁ ওই চ্যাট গ্রুপে একটু ই করেন, হ্যাঁ একটা হ্যাঁ টেক্সট হ্যাঁ দিয়ে, sure, টেক্সট দিলে sure ভাইয়া, তাহলে আমি ওইটা একটু আমি চেক করে স্ক্রিনশট নেবো। তুলে পাঠাবো না ভাই আমি। হ্যাঁ, ওইটা একটা স্ক্রিনশট দিয়ে তাহলে আমি ওটা একটু চেক করে তারপর আমি Sure. তাহলে বলবো না আপনাকে। জি। ঠিক আছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ। হ্যাঁ, এখানে যদি ভাই ওই যে একটু আগে যে ভাইয়া বললো, যদি আপনার যে ক্যাপিটাল গেইন থেকে ইনকাম হতো, তখন তো আমি দেখছি ক্যাপিটাল গেইনের জন্য আলাদা যে আন্ডার সেকশন 63 এর মধ্যে আলাদা করে দেখাতাম। তো গ্রস এর মধ্যে তো ক্যাপিটাল গেইনটা তো ঢোকার কথা না, তাই না ভাই? না, ক্যাপিটাল গেইনের জন্য তো আপনার হচ্ছে অল রেট তো আলাদা, বুঝেন নাই? রেট আলাদা, কিন্তু যখন আমি ওই যে ধরবো যে কোম্পানির ক্ষেত্রে গ্রস রিসিপ্ট, যেমন কি যে ব্যাংক ইন্টারেস্টের কথা বললো, আমরা যেমন সাজেস্টেড আনসার গুলো দেখলাম না, ওখানে দেখলাম যে আপনার ব্যাংক ইন্টারেস্ট কিন্তু আলাদা করে গ্রস রিসিপ্ট বের করছে ব্যাংক ইন্টারেস্টের জন্য আর কি, হ্যাঁ, আলাদা বুঝতে করে পারছি। দেখাচ্ছে। জি জি। মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে ক্যাপিটাল গেইনের জন্য যেহেতু 15% আলাদা রেট, সো হ্যাঁ, ওইটাকে হ্যাঁ। হচ্ছে আপনার ওইটাকে আলাদা দিয়ে 15% 15% ডিভাইডেড বাই 15% ডিভাইড বাই দিয়ে তারপর 0.60 দিয়ে করলো আর কি। বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ওই এক্সাম্পলটা আমরা যখন দেখবো ওটা তাহলে আমরা ডিসকাস করে নিই, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে যে পার্টনারশিপের জন্য তারপর হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালের জন্য আছে। আচ্ছা, এখানে একটাই আছে হচ্ছে আপনার এই স্টক ডিভিডেন্ডের, এটা একটু আমরা দেখি। এটা একটা সেপারেট রেট বলা আছে, দেখেন যে company incorporated under Companies Act 1994 and listed in stock exchange if declare or distribute stock dividend exceeding the amount of cash dividend, মানে তার ক্যাশ ডিভিডেন্ডের চাইতে যদি তার ডিস্ট্রিবিউটেড বা ডিক্লেয়ার ডিভিডেন্ড যদি এক্সিট করে, সেক্ষেত্রে তাকে কি করতে হবে, ওই হোল অ্যামাউন্টের উপর 10% একটা অ্যাডিশনাল ট্যাক্স পে করতে হবে। এটা হচ্ছে আপনার একটা
স্পেশাল ট্যাক্স রেট। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার চার্জ অফ 10% ট্যাক্স অন রিটেন আর্নিং অর রিজার্ভ। এটা হচ্ছে সেকশন 22 তে বলা আছে। কি বলা আছে দেখেন, যে আপনার কোম্পানি ইনকর্পোরেটেড আন্ডার কোম্পানিজ অ্যাক্ট 1994 and listed in the stock exchange if transfer of any amount exceeding 70% of the net income after the tax in an assessment year। মানে দেখেন, একটা লিস্টেড কোম্পানি সে যদি কি করে, তার কি বলে আপনার নেট ইনকামের আপনার যদি কোনো অ্যামাউন্ট যেটা হচ্ছে 70% এক্সিট করে তার রিটেন আর্নিং এর, সেটা যদি ট্রান্সফার করে, সেক্ষেত্রে তাকে অ্যাডিশনাল আরো কি করতে হবে, 10% ট্যাক্স পে করতে হবে। এটা হচ্ছে আপনার একটা স্পেশাল ট্যাক্স। এরপরে বলছে আপনার চার্জ অফ 50% ট্যাক্স অন ডিফারেন্স অফ ইনভেস্টমেন্ট ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট। সো এখানে একটা রেগুলেশন আছে, কি আছে যে ইফ এনি এসএসই হ্যাজ শোন এনি ডিফারেন্ট অ্যামাউন্ট এট হিজ ইনকাম স্টেটমেন্ট ডেভিয়েটেড ফ্রম দ্য রিয়েল। সেকশন 20 তো বাতিল হয়ে গেছে না? ইম্পোর্ট এক্সপোর্টেরটা এটা কি এবার অর্ডিন্যান্সে বাতিল করছে? জি জি জি, সেকশন 20 টা বাতিল হয়ে গেছে। দাঁড়ান দাঁড়ান একটু আমি দেখে নিই, একটু জাস্ট এ মিনিট। হ্যাঁ, 20, 21, 22 হচ্ছে আপনার রিপিল করে দিছে। হ্যাঁ সরি, 20, 21 রিপিল করে দিছে, আর হচ্ছে আপনার 22টা হচ্ছে নতুন করে রিপ্লেস করছে। তার মানে আমাদের এখানে আপনার আর 20 আর 21 আমাদের কি দরকার নাই, আমাদের হচ্ছে 22টা রিপ্লেস করছে। 22টা আমরা একটু দেখে নিই, 22টায় কি বলছে দেখেন, যে আপনার রিটেন আর্নিং রিজার্ভ এবং সারপ্লাস। এই ক্ষেত্রে বলছে যে এই আইনে আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাই থাকুক না কেন, যদি কোনো আয় বর্ষে ভাইয়া 21টা রিপিল করে নাই, সংশোধন করছে। 20টা রিপিল করছে, 21টা আছে বাট সংশোধন। আচ্ছা দাঁড়ান, আমরা 22টা দেখি, 22টা দেখে আমরা ডিসকাস করি, অসুবিধা নেই। দেখেন আমাদের 22টা হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার রিপ্লেস করছে। 22টা কি বলছে দেখেন, যে এই আইনে আপাতত বলবৎ বা অন্য কোনো আইনে যাহা কিছু থাকুক না কেন, যদি কোনো আয় বর্ষ কোম্পানি আইন 1994 এর অধীনে আপনার কি হয়, ইনকর্পোরেটেড হয় এবং বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে তারা কি হয়, আপনার তালিকাভুক্ত হয়, এমন কোন কোম্পানি কর্তৃক সংরক্ষিত আয়ে অথবা কোনো তহবিলে সারপ্লাস অথবা যদি রিটেন আর্নিং উহা যে নামেই অভিহিত হোক না কেন, নেট আফটার ট্যাক্স কোনো আয় হইতে স্থানান্তর করিয়া থাকে এবং উক্ত স্থানান্তরের অর্থের পরিমাণ পরবর্তী নেট আয়ের 70% অতিক্রম করে, তাহলে সে আয় বর্ষে কোম্পানি কর্তৃক যেই পরিমাণ অর্থ স্থানান্তরিত হইয়াছে তাহার উপর 10% হারে অধিক কর প্রদান করতে হইবে। তো এটা হচ্ছে আপনার আমাদের এডিশনাল একটা ট্যাক্স। এখন আমরা দেখি 21-এ আমাদের কি বলছিল, আর এবার আমাদের কি চেঞ্জ আসছে দেখি আমরা। 21-এ আমাদের বলছিল হচ্ছে আপনার 21টা আমাদের কোথায় বলা আছে, এখানে কি বলছে আমাদের, আচ্ছা 21টা এখানে দেয় নাই, 21-এর সেকশনটা এখানে বোধহয় দেয়া নাই বোধহয়। 21-এ শুধুমাত্র বোধহয় এখানে চেঞ্জ আসছে কি আপনার, যে করদাতা বা জন্মসূত্রে বাংলাদেশী ছিলেন এমন। আচ্ছা 21টা আমরা একটু দেখে নিব না, 21টা এখানে নাই। আচ্ছা, এরপর হচ্ছে স্কোপ অফ টোটাল ইনকাম, সেকশন 26। দেখেন এখানে বলছে যে ইন কেস অফ রেসিডেন্ট ট্যাক্সপেয়ার, যেটা আমরা আগেও দেখে আসছি, অল ইনকাম accrue arise or deemed to accrue arise received or deemed to receive in Bangladesh inside in Bangladesh or outside of Bangladesh shall be included in total income। মানে একজন রেসিডেন্ট ট্যাক্সপেয়ারের ক্ষেত্রে বাংলাদেশের ভেতরে এবং বাংলাদেশের বাইরে যত ইনকাম আছে সবই কি হবে, আপনার এই টোটাল ইনকামের মধ্যে ইনক্লুডেড হবে। কার জন্য? রেসিডেন্টের জন্য। আর নন রেসিডেন্টের জন্য শুধুমাত্র বাংলাদেশ থেকে যে ইনকাম গুলো অ্যাক্রু করবে বা রেস করবে সেটাই হচ্ছে কি হবে, বাংলাদেশের ইনকাম ট্যাক্সের আন্ডারে চার্জ হবে। এখন আমরা একটু দেখি যে ইনকাম ডিম টু অ্যাক্রু অর অ্যারাইজ ইন বাংলাদেশ বলতে কি বোঝায়। এখানে একটা আপনার ডেফিনেশন দেওয়া আছে যে দ্য ফলোইং ইনকাম শ্যাল বি ডিম টু অ্যাক্রু অর অ্যারাইজ ইন বাংলাদেশ। যে নিচের ইনকাম গুলা ধরে নেওয়া হবে বাংলাদেশে অ্যাক্রু করছে আর বাংলাদেশে আপনার অ্যারাইজ করছে। নাম্বার 1, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর্ন ইন বাংলাদেশ or received by Bangladesh national from the government or local authority for any service irrespective of the place of payment। মানে হচ্ছে আপনার যেখান থেকেই পেমেন্ট করুক, আপনার কোনো বাংলাদেশের থেকে কোনো এমপ্লয়মেন্ট যদি থাকে এবং সেই
বাংলাদেশের ন্যাশনাল যদি কি করে আপনার গভর্নমেন্ট বা লোকাল অথরিটিকে কোনো সার্ভিস দিয়ে যদি কোনো টাকা পায়, সেটা হচ্ছে আপনার যেখান থেকে রিসিভ করুক সেটা বাংলাদেশে ইনকাম হিসেবে ট্রিট হবে। তারপরে বলছে আপনার any income accrue or arising whether directly or indirectly through or from any permanent establishment in Bangladesh। তার মানে বাংলাদেশে যদি কোনো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট থাকে, যে কোনো অফিস থাকে, কোনো ফ্যাক্টরি থাকে, হ্যাঁ, এরকম পার্মানেন্ট এস্টাবলিশমেন্টের থ্রুতে যদি কোনো ইনকাম কেউ জেনারেট করে সেটা বাংলাদেশে চার্জেবল হবে। তো সে সেটা বিদেশে বসেই করুক বা পৃথিবীর যেখানে বসেই করুক, যদি বাংলাদেশে কোনো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট থাকে এবং এই পার্মানেন্ট এস্টাবলিশমেন্টের কানেকশনে যদি কোনো তার ইনকাম জেনারেট হয়, সেটি কি হবে বাংলাদেশে ট্যাক্সেবল হবে। তারপরে বলছে এনি প্রপার্টি, অ্যাসেট, রাইট অর আদার সোর্স অফ ইনকাম ইনক্লুডিং ইনটেনজিবল প্রপার্টি ইন বাংলাদেশ। মানে বাংলাদেশে কোনো প্রপার্টি থেকে বা কোনো ইনটেনজিবল প্রপার্টি থেকেও যদি কোনো ইনকাম জেনারেট হয়, সেটাও কি হবে বাংলাদেশে ইনকাম হিসেবে বা অ্যাক্রোর অ্যারেজ হিসেবে কনসিডার করা হবে। ট্রান্সফার অফ এনি অ্যাসেট সিচুয়েটেড ইন বাংলাদেশ, বাংলাদেশে কোনো অ্যাসেট যদি ট্রান্সফার করা হয় সেটাও আপনার সেই ইনকামটাও বাংলাদেশে অ্যারেস্ট করছে বলেই কনসিডার করা হবে। দ্য সেল অফ এনি গুডস অর সার্ভিস বাই অ্যান ইলেকট্রনিক মিনস টু পারচেজ ইন বাংলাদেশ, মানে হচ্ছে ইলেকট্রনিক মিডিয়াতে থ্রুতে বাংলাদেশে যদি কোনো পারচেজ করা হয় সেটাও বাংলাদেশের ইনকাম হিসেবে ট্রিট হবে। তারপরে বলছে যে any intangible property used in বাংলাদেশ, কোন ইনটেনজিবল প্রপার্টি বাংলাদেশে ইউজ করার ফলে যদি কোনো ইনকাম অ্যাক্রোয়ারেস করে সেটাও কি হবে আপনার বাংলাদেশে ইনকাম হিসেবে ট্রিট করবে। তারপরে দেখেন এখানে তিনটা কন্ডিশন বলছে যে ফর দ্য পারপাস অফ অ্যাবাভ ক্লজ শেয়ার অফ এ রেসিডেন্ট কোম্পানি শ্যাল বি ডিম টু বি প্রপার্টি ইন বাংলাদেশ। তার মানে একটা রেসিডেন্ট কোম্পানির যে শেয়ার, হ্যাঁ, বাংলাদেশে একটা রেসিডেন্ট কোম্পানি, ধরেন যে কোনো ফরেন কোম্পানি, ধরেন যে তাদের যদি বাংলাদেশে কোনো রেসিডেন্ট কোম্পানির শেয়ার থাকে তাহলে সেটা বাংলাদেশের প্রপার্টি হিসেবেই ট্রিট করা হবে এবং বাংলাদেশি তখন ওই প্রপার্টি রিলেটেড যে ট্যাক্সগুলা, ট্রান্সফার রিলেটেড যে ট্যাক্সগুলা বাংলাদেশে কি করতে হবে, পে করতে হবে। তারপর বলছে ইনটেনজিবল প্রপার্টি রেজিস্টার্ড ইন বাংলাদেশ or owned by a non-resident but has a permanent establishment। দেখেন এখানে বলছে কি ইনটেনজিবল প্রপার্টি রেজিস্টার্ড ইন বাংলাদেশ, ওর বাংলাদেশে রেজিস্টার্ড হলে কোনো কথা নাই, সেটা বাংলাদেশে হবে, or owned by a non-resident but has a permanent establishment in বাংলাদেশ। অথবা নন রেসিডেন্ট যদি অন করে কিন্তু বাংলাদেশে যদি পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট থাকে, অথবা ইনটেনজিবল প্রপার্টিজ অ্যাট্রিবিউটেড টু বাংলাদেশ শ্যাল বি ডিম টু বি প্রপার্টি ইন বাংলাদেশ। তার মানে দেখেন কোন নন রেসিডেন্টের যদি কোনো প্রপার্টি থাকে এবং এই প্রপার্টির যদি বাংলাদেশে কোনো কি থাকে পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট থাকে, তাহলে ওই পার্মানেন্ট এস্টাবলিশমেন্টটাকে কি করা হবে বাংলাদেশের প্রপার্টি হিসেবে ট্রিট করা হবে এবং এই প্রপার্টি রিলেটেড যত ট্যাক্স অ্যারাইজ হবে সেটা কি করতে হবে বাংলাদেশে পে করতে হবে। তারপরে বলছে ট্রান্সফার অফ এ শেয়ার অফ এ নন রেসিডেন্ট কোম্পানি, একটা নন রেসিডেন্ট কোম্পানির যে শেয়ার আছে সেটা যদি ট্রান্সফার করে শ্যাল বি ডিম টু বি দ্য ট্রান্সফার অফ অ্যান অ্যাসেট সিচুয়েটেড ইন বাংলাদেশ। তার মানে একটা নন রেসিডেন্ট কোম্পানির যদি বাংলাদেশে কোনো শেয়ার থাকে এবং সেই শেয়ারটা যদি বাংলাদেশে ট্রান্সফার করে, সেই ক্ষেত্রে আপনার সেটা কি করা হবে অ্যাসেট সিচুয়েটেড ইন বাংলাদেশ হিসেবে কনসিডার করা হবে এবং সেটার সাথে যে ট্রান্সফার করার কারণে যদি কোনো আপনার ইনকাম জেনারেট হয় অ্যারেস্ট করে, সেটাও কি করা হবে বাংলাদেশে অ্যাক্রু করছে বা অ্যারেস্ট করছে বলে ট্রিট করা হবে। ঠিক আছে, এরপরে বলছে এনি ডিভিডেন্ড পেইড আউটসাইড বাংলাদেশ বাই এ বাংলাদেশি কোম্পানি। তার মানে বাংলাদেশ থেকে যদি কোনো ডিভিডেন্ড বাংলাদেশের বাইরে কোনো কোম্পানি বাংলাদেশি বাইরে যদি কোনো কোম্পানিকে পে করে, সেই ডিভিডেন্ডটাও আপনার কি করা হবে ধরে নেওয়া হবে বাংলাদেশে অ্যাক্রু করছে অ্যারেস্ট করছে। তারপরে এনি ইনকাম বাই ওয়ে ইন্টারেস্ট পেয়েবল বাই দ্য গভর্নমেন্ট অর বাই এ রেসিডেন্ট except interest or debt money borrowed from outside Bangladesh and used in a business or in a source of income situated outside Bangladesh। মানে এটার মোট কথা হচ্ছে ফরেন বরোইং যেটা থাকে, মানে দেশের বাইরে থেকে যে লোন নেই, সেই লোনটা যদি বাংলাদেশে কি করা হয় ইউটিলাইজ করা হয়, তাহলে সেটা আপনার কি করা হবে বাংলাদেশে অ্যাক্রু করছে অ্যারেস্ট করছে ধরে নেওয়া হবে। তারপর হচ্ছে আপনার এনি ইনকাম বাই ওয়ে রয়্যালটি পেয়েবল বাই দ্য গভর্নমেন্ট অর এনি resident accept right or asset information or service received from the business outside Bangladesh or any non-resident for the right asset or information or service utilized in business in Bangladesh। মানে হচ্ছে আপনার রয়্যালটি যেটা হচ্ছে আপনার বাংলাদেশের বিজনেসে ইউজ করা হয়েছে, এই টাইপের যদি হয় তাহলে সেটা হচ্ছে কি বাংলাদেশে আপনার অ্যাক্রু করছে বা অ্যারেস্ট করছে ধরে নেওয়া হবে। আর হচ্ছে ইন্স্যুরেন্স অর রি-ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাক্রুড অর পেয়েবল বাই এ রেসিডেন্ট অর নন রেসিডেন্ট against any risk within বাংলাদেশ। তার মানে দেখেন আমি আপনাদের বলি ওই বাংলাদেশের অনেক কোম্পানি রিস্ক রি ইন্স্যুরেন্স করে কোথায় দেশের বাইরে, দেশের বাইরে নন রেসিডেন্ট ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। হ্যাঁ, এটা কারা করে বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলা করে। তো ওই নন রেসিডেন্ট কোম্পানি তো বাংলাদেশে পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট নাই, কিন্তু কি করছে বাংলাদেশের একটা রিস্ক কি করছে দেশের বাইরের একটা নন রেসিডেন্ট কোম্পানির কাছে রি ইন্স্যুরেন্স করছে।
যেহেতু বাংলাদেশের রিস্কটা দেশের বাইরে রিইন্স্যুরেন্স করছে, দ্যাটস ওয়াই ওই রিস্কের এগেনস্টে রিইন্স্যুরেন্স কোম্পানিকে যখন বাংলাদেশ থেকে পে করবে সেটা বাংলাদেশে কি হবে, ট্যাক্স চার্জেবল হবে, যদিও তার বাংলাদেশে কোনো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট না থাকে। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে আপনার ইনকাম অ্যাক্রু অর অ্যারাইজ ইন বাংলাদেশ। আচ্ছা, এখানে একটা কথা বলছে, সেম ইনকাম শ্যাল নট ইনক্লুড টুয়াইস ইন টোটাল ইনকাম, মানে টোটাল ইনকামে একটা ইনকামকে দুইবার কি করা হবে না, কনসিডার করা হবে না। কি বলছে দেখেন, হোয়ার এনি অ্যামাউন্ট কনসিস্টিং অফ আইদার অর দ্য হোল অর পার্ট অফ এনি ইনকাম অফ এ পারসন হ্যাজ বিন ইনক্লুডেড ইন হিজ টোটাল ইনকাম অন দ্য বেসিস দ্যাট হ্যাজ অ্যাক্রুড অর অ্যারেজ টু হিম এনি ইয়ার। সেটা হচ্ছে আপনার, আমি অলরেডি ধরে নিচ্ছি যে এই বছর এটা অ্যাক্রু করবে বা অ্যারেজ করবে, তো আমি অলরেডি কি করলাম, এই বছরের ইনকামে কনসিডার করলাম, সেটা আবার যে বছরে অ্যাকচুয়ালি রিসিভ করবো সেখানে আবার অ্যাডিশনাল কি করা হবে না, আপনার নতুন করে আবার ইনকাম কনসিডার করা হবে না, যেহেতু অলরেডি আমি এই বছর করে ফেলছি। সো এটার উপর ফার্দার আমার কি হবে না, দিতে হবে না। এরপরে হচ্ছে আপনার স্পেশাল ট্যাক্স ছিল হচ্ছে খুব সম্ভবত এই সেকশনটা আপনার এবার রিমুভ করে দিছে, যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন রেসিডেন্সিয়াল বিল্ডিং অ্যাপার্টমেন্ট, যেটা আমাদের ছিল ফার্স্ট শিডিউল। আমরা যখন ফার্স্ট শিডিউল পড়াবো তখন আমরা ওখানে একটু দেখে নিব, ঠিক আছে। তো আমাদের এই ছিল হচ্ছে আপনার ফার্স্টের 3টা চ্যাপ্টার। তো এই 3টা চ্যাপ্টারে আপনাদের আজকে যেগুলো দেখালাম আমরা, এগুলি একটু আপনারা দেখেন। আমাদের শুধু হচ্ছে আপনার মিনিমাম ট্যাক্সের যেটা বললেন, আমি ওইটা একটু চেক করে নিব, ওটা চেক করে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। এর বাইরে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে আমাদের সাথে নেক্সট ক্লাসে আমাদের সাথে একটু ডিসকাস করবেন। আর হচ্ছে যেগুলো দেখাইলাম আপনারা একটু সামারিগুলো একটু দেখে নেবেন, বাসায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, না হলে অলরেডি 12টা বেজে গেছে, আমরা আজকে এখানে শেষ করবো আর কি, ঠিক আছে। কার কোনো কোশ্চেন? আমাদের নেক্সট ক্লাসটা কবে ভাইয়া? নেক্সট ক্লাসটা আজকে জানিয়ে দেওয়া হবে, আজকে আপনাদের ইয়েতে ওই কি বলে গ্রুপে, আপনারা তো ওই গ্রুপে অ্যাড আছেন না? আচ্ছা, ওই গ্রুপে জানিয়ে দেওয়া হবে, অসুবিধা নেই। তো ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে হয়তো বা আমাদের শুরু হবে হচ্ছে আপনার ওই ইনকামের হেডগুলো নিয়ে, মানে ইনকাম ফ্রম স্যালারি থেকে শুরু করব আমরা, ওইখান থেকে শুরু হবে, আর গ্রুপে আপনাদের জানাই দেওয়া হবে। সো কারো যদি কোশ্চেন না থাকে আমরা শেষ করি আজকের মতো, জুমার নামাজের সময় হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। সো আপনাদের ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে আবার নেক্সট ক্লাসে, আমরা আবার ডিসকাস করব, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।